হ্যালো চুন্নিমুন্নির দল, তো কেমন আছো সবাই? আগের দিনের ট্যাক্সোনমির পার্ট 1 ক্লাসে আমরা জেনেছিলাম যে ট্যাক্সোনমি কাকে বলে, এবং আমি একটা গল্প বলেছিলাম যেখানে চুন্নি মুন্নিদের পাড়ায় যায় এবং সেখানে গিয়ে একটা ছেলের প্রতি ক্রাশ খেয়ে পড়ে। ছেলেটা রোগা পাতলা পটলের মতন দেখতে ঠিকই, কিন্তু ছেলেটি একটি মানুষ, পটল নয়। তার মানে চুন্নি প্রথমে কি করেছিল, একটা বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে ছেলেটাকে চিনতে পেরেছিল, অর্থাৎ শনাক্তকরণ করেছিল। শনাক্তকরণ করার পর চুন্নি এই ছেলেটার একটা নাম দিয়েছিল। কি নাম দিয়েছিল? পটলা, পটলের মতন দেখতে বলে চুন্নি এই ছেলেটার নাম দিয়েছিল কি? পটলা। ঠিক আছে। তারপরে চুন্নি ভাবছিল যে ছেলেটা পটলের মতন দেখতে ঠিকই, কিন্তু ছেলেটা না হেভি হ্যান্ডসাম। কিন্তু চুলগুলো উপরের দিকে দেওয়ার জন্য এ কি করেছিল চুন্নি, এই ছেলেটাকে হ্যান্ডসাম ক্যাটাগরি বা ছাপরি ক্যাটাগরিতে শ্রেণীবিন্যাস করেছিল। অর্থাৎ জীবন বিজ্ঞানের যে শাখায় জীবের শনাক্তকরণ, নামকরণ ও শ্রেণীবিন্যাস করা হয়, চুন্নির মতন এরকম শনাক্তকরণ, নামকরণ ও শ্রেণীবিন্যাস করা হয়, তাকে কি বলা হয়? ট্যাক্সোনমি। তো ক্যারোলাস লিনিয়াস জীবের নামকরণের জন্য দ্বিপদ নামকরণ পদ্ধতি ও শ্রেণীবিন্যাসের জন্য ট্যাক্সোনমিক হায়ারার্কি দিয়েছিল বলেই আমরা জেনেছিলাম যে ক্যারোলাস লিনিয়াসকে কি বলা হয়? বিন্যাস বিধির জনক। তো আগের ক্লাসে আমরা দ্বিপদ নামকরণের পদ্ধতি সম্পর্কে জেনেছিলাম, দ্বিপদ নামকরণের নিয়ম কি ছিল সেগুলো জেনেছিলাম। তো আজকের ক্লাসে আমরা জানবো ট্যাক্সোনমিক হায়ারার্কি কি জিনিস, ট্যাক্সোনমিক হায়ারার্কি নামটা আসলোই কেন, এন্ড এটা কি কাজে লাগে। তো চলো আজকের ক্লাসে আমরা ট্যাক্সোনমিক হায়ারার্কি সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানি। তো আমরা কি জানি যে ক্যারোলাস লিনিয়াসকে কি বলা হয়? বিন্যাস বিধির জনক। কেন বলা হয়? কারণ সে জীবের নামকরণের জন্য একটা পদ্ধতি দিয়েছিল, যেটা হলো দ্বিপদ নামকরণ পদ্ধতি, এবং জীবের শ্রেণীবিন্যাস করার জন্য একটা পদ্ধতি দিয়েছিল যার নাম কি? ট্যাক্সোনমিক হায়ারার্কি। অর্থাৎ অর্থাৎ কি আমরা কি লিখবো? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্যারোলাস লিনিয়াস ক্যারোলাস লিনিয়াসকে আমরা কি বলি? বিন্যাস বিধির জনক। ক্যারোলাস লিনিয়াসকে আমরা কি বলি? বিন্যাস বিধির জনক। এই ক্যারোলাস লিনিয়াস একটা কি বই লিখেছিল? একটা না, দুটো বই লিখেছিল। একটা হলো স্পিসিস প্ল্যান্টারাম, আরেকটা হলো কি, আরেকটার নাম হলো কি? সিস্টেমা ন্যাচুরি। সিস্টেমা ন্যাচুরি। সিস্টেমা ন্যাচুরি। ক্যারোলাস লিনিয়াসের লেখা দুটো বই কি? স্পিসিস প্ল্যান্টারাম ও আরেকটা বইয়ের নাম কি? সিস্টেমা ন্যাচুরি। এই বইতেই, এই ক্যারোলাস লিনিয়াসের এই সিস্টেমা ন্যাচুরি বইতেই সর্বপ্রথম কি করেছিল? জীবের শ্রেণী বিন্যাসের জন্য যে পদ্ধতিটা হয় তার উল্লেখ করেছিল। অর্থাৎ ক্যারোলাস লিনিয়াস তার সিস্টেমা ন্যাচুরি বইতে সর্বপ্রথম কি করেছিল? সর্বপ্রথম জীবের শ্রেণীবিন্যাসের জন্য যে পদ্ধতিটা হয় ট্যাক্সোনমিক হায়ারার্কি তার উল্লেখ করেছিল। তো এখানে কোশ্চেনটা কি হলো? এখানে কোশ্চেনটা হলো ক্যারোলাস লিনিয়াস
তার সিস্টেমা ন্যাচুরি বইতে সর্বপ্রথম ট্যাক্সোনমি হায়ারার্কি শব্দটা প্রকাশ করেছিল। কোন বইতে প্রকাশ করেছিল? এই সিস্টেমা ন্যাচুরি বইতে। আচ্ছা স্যার, এই ট্যাক্সোনমিক হায়ারার্কি মানে কি? এই ট্যাক্সোনমিক হায়ারার্কি মানে কি? ট্যাক্সোনমিক হায়ারার্কি শব্দটাই দিল কেন? ঠিক আছে, তার মানে কি স্যার? এই ট্যাক্সোনমি মানেটা বললাম স্যার, এই হায়ারার্কি শব্দটাই দিল কেন? দেখো, চুন্নি কি করেছিল, ওই ছেলেটাকে হ্যান্ডসাম ক্যাটাগরিতে বা ছাপরি ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করেছিল, অর্থাৎ শ্রেণীবিন্যাস করেছিল। কিন্তু ক্যারোলাস লিনিয়াস এসে বলেছিল যে তুমি ওই ছেলেটাকে শুধুমাত্র হ্যান্ডসাম ক্যাটাগরিতেই ক্যাটাগরাইজ করতে পারো না। কেন স্যার, পারি না কেন? তুমি যদি ওই ছেলেটাকে হ্যান্ডসাম ক্যাটাগরিতেই ক্যাটাগরাইজ করতে চাও, তাহলে তোমাকে প্রথমে বিভিন্ন ধাপে ধাপে অন্তর্ভুক্ত করে তার একটা পরিচয়পত্র বানাতে হবে। বুঝতে পারলে? ধরো, চুন্নি যদি মুন্নিদের বাড়িতে গিয়ে মুন্নিকে বলে, এই জানিস তো, তোদের পাড়ার ওই হ্যান্ডসাম ছেলেটাকে না আমার খুব পছন্দ হয়েছে। চুন্নি চুন্নির এই হ্যান্ডসাম ছেলেটাকে মানে মানে চুন্নি রাস্তায় যে ছেলেটাকে দেখেছিল, এই ছেলেটা হ্যান্ডসাম ছিল। চুন্নি কি করেছিল? হ্যান্ডসাম ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করেছিল। এবার চুন্নি যদি মুন্নিকে গিয়ে বলে যে আমার ওই হ্যান্ডসাম ছেলেটাকে পছন্দ হয়েছে, মুন্নি কিন্তু চিনতে পারবে না। কেন স্যার মুন্নি চিনতে পারবে না? তার কারণ ওই গ্রামে আরো অনেক হ্যান্ডসাম ছেলে রয়েছে। চুন্নি ওই গ্রামের কোন ছেলেটাকে হ্যান্ডসাম বলছে, মুন্নি কিন্তু এটা চিনতে পারবে না। অর্থাৎ তোমাকে প্রথমে পর্যায়ক্রমে কতগুলো ধাপে ধাপে ওই ছেলেটাকে অন্তর্ভুক্ত করে তার একটা সঠিক পরিচয়পত্র বানাতে হবে। তারপরে তুমি ওই ছেলেটাকে হ্যান্ডসাম ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করতে পারবে। অর্থাৎ অর্থাৎ আমরা কি লিখবো? ট্যাক্সোনমিক হায়ারার্কি মানে কি? পর্যায়ক্রমে পর্যায়ক্রমে ধাপে ধাপে কোনো জীবের অন্তর্ভুক্ত পর্যায়ক্রমে ধাপে ধাপে কোনো জীবকে অন্তর্ভুক্ত করে কোনো জীবকে অন্তর্ভুক্ত করে অন্তর্ভুক্ত করে তার একটা কি? তার একটা পরিচয়পত্র বানানোকে বলা হয় কি বলা হয়? তাকে এই পরিচয়পত্র পর্যায়ক্রমে ধাপে ধাপে পরিচয়পত্র বানানোকে বলা হয় কি? ট্যাক্সোনমিক হায়ারার্কি। এই পর্যায়ক্রমে ধাপে ধাপে মানে কি? প্রথমে কি করেছিল? প্রথমে চুন্নি বলেছিল, চুন্নি কিভাবে পর্যায়ক্রমে ধাপে ধাপে করেছিল? চুন্নি বলেছিল যে সেই হ্যান্ডসাম ছেলেটা মানে হলো চুন্নির সেই ক্রাশ। ধরো, এটা যদি চুন্নির সেই ক্রাশ হয়, ধরো চুন্নির যদি এই ছেলেটা যদি ক্রাশ হয়, চুন্নি প্রথমে কি করেছিল? চুন্নি বলেছিল যে ছেলেটা কি তোদের গ্রামের পূর্ব পাড়ার
10 নম্বর বাড়ি। ক নম্বর বাড়ি? 10 নম্বর বাড়ি। তার মানে কি, প্রথমে কি করেছিল দেখো, গ্রামের ভিত্তিতে, তারপরে পাড়ার ভিত্তিতে, তারপরে বাড়ির ভিত্তিতে। ঠিক আছে, তার মানে কি পর্যায়ক্রমে ধাপে ধাপে এইভাবে করলে হতো না কিন্তু, যে পূর্ব পাড়ার 10 নম্বর তাদের গ্রামের উল্টো দিক থেকে করলে হতো না। মানে কি পর্যায়ক্রমে ধাপে ধাপে, পর্যায়ক্রমে ধাপে ধাপে তুমি কি করলো, অন্তর্ভুক্ত করেছিল। এই পর্যায়ক্রমে ধাপে ধাপে কথাটাকেই ল্যাটিন ভাষায় বলা হয় হায়ারার্কি। তো বোঝা গেল যে হায়ারার্কি শব্দটা কেন এসেছিল? এই পর্যায়ক্রমে ধাপে ধাপে সব, ধাপে ধাপে এটারই ল্যাটিন ভাষায় বলা হয় কি হায়ারার্কি। আর পর্যায়ক্রমে ধাপে ধাপে অন্তর্ভুক্ত করে কি করছে, বস্তুটা একটা পরিচয়পত্র অর্থাৎ শ্রেণীবিন্যাস করছে। অর্থাৎ কি করছে, শ্রেণী বিন্যাস, শ্রেণীবিন্যাস করছে। তো পর্যায়ক্রমে ধাপে ধাপে শ্রেণীবিন্যাস করাকে বলা হয় কি ট্যাক্সোনমিক হায়ারার্কি। ট্যাক্সোনমিক মানে কি আমরা কি জানি? ট্যাক্সোনমিক মানে জানি আমরা শ্রেণী বিন্যাস বিধি, আর হায়ারার্কি মানে কি পর্যায়ক্রমে ধাপে ধাপে। ঠিক আছে। ধরো মনে করো চুন্নি চুন্নি ওই ছেলেটাকে একটা পরিচয়পত্র দিয়েছিল, যে ধরো চুন্নির একটা পরিচয়পত্র দিয়েছিল, ধরো পর্যায়ক্রমে ধাপে ধাপে অন্তর্ভুক্ত করে চুন্নি ধরো এই ছেলেটার একটা পরিচয়পত্র দিয়েছিল। মনে করো চুন্নির এই বয়ফ্রেন্ডটা পরিচয়পত্র যদি দেয়, কিভাবে দেবে? ধরো চুন্নির ওই বয়ফ্রেন্ডটা ছিল ভারতীয়, তার মানে কি লিখবো, ইন্ডিয়ান। পরিচয়পত্রতে প্রথমে আমরা কি লিখবো, ইন্ডিয়ান। ধরো ইন্ডিয়ার কোথায় বাস করতো ছেলেটা, ওয়েস্ট বেঙ্গলে। ধরো ওয়েস্ট বেঙ্গলের কোথায় বাস করতো, ধরো নদিয়া, নদিয়া জেলায়। নদিয়া জেলার ধরো একটা শহরে বাস করতো, কল্যাণীতে। কল্যাণীর ধরো একটা পাড়া ছিল, ধরো পূর্ব পাড়ার, পূর্ব পাড়ার ধরো 10 নম্বর বাড়ি, বাড়ি। তার মানে কি ধরো চুন্নি এই ছেলেটার একটা পরিচয়পত্র দিল, কিভাবে বিভিন্ন ধাপে ধাপে কি অন্তর্ভুক্ত করে। প্রথমে কিভাবে অন্তর্ভুক্ত করলো, যে চুন্নির বয়ফ্রেন্ড কি ইন্ডিয়ান, তারপরে কি করলো, ইন্ডিয়ানের কোথায় অন্তর্ভুক্ত করলো, ওয়েস্ট বেঙ্গল। তারপরে কোথায়, ওয়েস্ট বেঙ্গলের নদিয়ায়। নদিয়ার কোথায়, কল্যাণী শহরে। কল্যাণী শহরে কত, পূর্ব পাড়ায়। পূর্ব পাড়ায় কোথায়, 10 নম্বর বাড়িতে। ঠিক আছে। তো এইভাবে পর্যায়ক্রমে ধাপে ধাপে অন্তর্ভুক্ত করে পরিচয়পত্র দেওয়ার পদ্ধতিকেই বলা হয় কি ট্যাক্সোনমিক হায়ারার্কি। তো বোঝা গেল ট্যাক্সোনমিক হায়ারার্কি কি জিনিস। আর ট্যাক্সোনমিক হায়ারার্কি শব্দটাই বা কেন দিল, এই হায়ারার্কি শব্দটা কেন এসেছিল, বোঝা গেল। হুম হুম তার মানে কি এই ক্যারোলাস লিনিয়াস কি করেছিল, তার সিস্টেমা ন্যাচুরি বইতে সর্বপ্রথম এই ট্যাক্সোনমিক হায়ারার্কি শব্দটা উল্লেখ করেছিল। এই ট্যাক্সোনমিক হায়ারার্কি মানে কি, জীবে পর্যায়ক্রমে ধাপে ধাপে জীবকে অন্তর্ভুক্ত করে পরিচয়পত্র দেওয়াকেই বলা হয় কি, বানানোকে বা দেওয়াকেই বলানো হয় কি, কি বলা হয়, বলা হয় কি ট্যাক্সোনমিক হায়ারার্কি। আর এখানে চুন্নি তারপরে লাস্টে যদি লাস্টে কি পরিচয়পত্র বানিয়েছিল, যে এই চুন্নির বয়ফ্রেন্ডটাকে ইন্ডিয়ান, ওয়েস্ট বেঙ্গলে বাড়ি, নদিয়া জেলার কল্যাণী শহরের পূর্ব পাড়ার 10 নম্বর বাড়ি। এখন এই পরিচয়পত্র বানিয়ে চুন্নি যদি যে কোনো লোককে বলে, বা মুন্নিকে যদি বলে যে তোদের গ্রামের, যে আমার যেই ছেলেটাকে ক্রাশ খেয়েছি সেই ক্রাশটা ইন্ডিয়ানে বাড়ি, ইন্ডিয়ানে বাড়ি, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে বাড়ি, ওয়েস্ট বেঙ্গলে নদিয়া জেলায় বাড়ি, নদিয়া জেলার কল্যাণী শহরে বাড়ি, কল্যাণী শহরের পূর্ব পাড়ার, পূর্ব পাড়ার কি 10 নম্বর বাড়ি। যদি এইভাবে চুন্নি যদি কাউকে বলে, তাহলে কি ইজিলি কিন্তু চিনতে পারবে, অর্থাৎ ইজিলি কিন্তু এই ছেলেটাকে খুঁজে পাবে। তো এইভাবে পর্যায়ক্রমে ধাপে ধাপে অন্তর্ভুক্ত করাকে বলা হয় কি ট্যাক্সোনমিক হায়ারার্কি। ঠিক আছে, এটা কিন্তু আমি সিম্পল ভাষায় বললাম, সিম্পল ভাষায় আমি বললাম, সিম্পল, সিম্পল ভাষায় বললাম যাতে তোমাদের বোঝানোর জন্য।
ট্যাক্সোনমিক হায়ারার্কির বইয়ের ভাষায় আমি এখনো বলিনি, এটা আমি বইয়ের ভাষায় পরে বলছি। সিম্পল ভাষায় বলেছিলাম, বইয়ের ভাষায় বলিনি দেখে তো আমি এটা মুছে দিচ্ছি। এটা তোমাদের নোট করতে হবে না যে ট্যাক্সোনমিক হায়ারার্কি কাকে বলে। এটা তোমাদের নোট করতে হবে না, আমি আবার লিখে দেব, তখন নোট করবে। ঠিক আছে, ঠিক আছে। তার মানে এখানে চুন্নি কি করেছিল, পর্যায়ক্রমে ধাপে ধাপে অন্তর্ভুক্ত করে একটা পরিচয়পত্র দিয়েছিল। কি পরিচয়পত্র দিয়েছিল? যে চুন্নি যে ছেলেটার প্রতি ক্রাশ খেয়েছিল সেটা কি ইন্ডিয়ান, সেটা কি ইন্ডিয়ানের কি ওয়েস্ট বেঙ্গলে বাড়ি। ওয়েস্ট বেঙ্গলের কোথায়? নদিয়া জেলায় বাড়ি। নদিয়া জেলার কোথায়? কল্যাণী শহরের। কল্যাণী শহর কি পূর্বপাড়ায়। পূর্বপাড়ার কোথায়? 10 নম্বর বাড়িতে। ঠিক আছে। এবার যদি তোমাকে ধরো ধরো পৃথিবীর সমস্ত হ্যান্ডসাম ছেলেকে এক জায়গায় তুমি নিয়ে আসলে, ধরো একটা মাঠে তুমি নিয়ে আসলে, ওই সমস্ত হ্যান্ডসাম ছেলেদের মধ্যে থেকে তুমি চুন্নির বয়ফ্রেন্ডকে খুঁজবে কি করে? ধরো তুমি চুন্নির শুধু ওই পরিচয়পত্রটাই জানো, কিন্তু চুন্নির বয়ফ্রেন্ডকে মানে ক্রাশকে কখনো তুমি দেখোনি, তাহলে তুমি কি করবে? ধরো তুমি পৃথিবীতে যত এরকম হ্যান্ডসাম ছেলে আছে, মানে সমস্ত দেশে যত হ্যান্ডসাম ছেলে আছে, মানে ভারতে যত হ্যান্ডসাম ছেলে আছে, আমেরিকাতে যত হ্যান্ডসাম ছেলে আছে, বা অন্যান্য দেশে যত হ্যান্ডসাম ছেলে আছে, তাদেরকে তুমি কি করলে? এরকম এক জায়গায় নিয়ে আসলে। অর্থাৎ কি, তুমি একটা মাঠের মধ্যে সমস্ত হ্যান্ডসাম ছেলেদেরকে এক জায়গায় নিয়ে আসলে, যেখানে কি চুন্নির এই হ্যান্ডসাম ক্রাশটাও আছে, এবং কি তার সাথে অন্যান্য দেশের হ্যান্ডসাম ছেলেগুলো রয়েছে। তার মানে কি এখানে কি সবাই কি হ্যান্ডসাম ক্যাটাগরিতে রয়েছে। ধরো এখানে সমস্ত দেশের হ্যান্ডসাম ছেলেগুলো এই মাঠের মধ্যে রয়েছে। আচ্ছা, এবার যদি তোমাকে বলা হয় যে ধরো এখানে চুন্নির সেই হ্যান্ডসাম ছেলেটাও রয়েছে, মানে চুন্নির সেই ক্রাশটাও রয়েছে। এবার যদি তোমাকে বলা হয় এই সমস্ত হ্যান্ডসাম ছেলেগুলোর মধ্যে থেকে চুন্নির ওই ক্রাশটাকে খুঁজে বের করো, তাহলে তুমি কি করবে? ধরো তোমার কাছে চুন্নির সেই ক্রাশের পরিচয়পত্রটা আছে। চুন্নির ওই ক্রাশের কি আছে? পরিচয়পত্রটা তোমার কাছে আছে, কিন্তু তুমি এই ছেলেটাকে চেনো না, মানে চুন্নির ওই ক্রাশটাকে কখনো চোখে দেখোনি। এবার যদি বলে যে এই সমস্ত হ্যান্ডসাম ছেলেগুলোর মধ্যে থেকে চুন্নির এই বয়ফ্রেন্ডটাকে খুঁজে বের করো, তাহলে তুমি কি করবে? তোমাকে যদি এই সমস্ত হ্যান্ডসাম ছেলেগুলোর মধ্যে থেকে চুন্নির ওই বয়ফ্রেন্ডটাকে খুঁজে বের করতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? কতগুলি ধাপে ধাপে অন্তর্ভুক্ত করতে হবে। কতগুলি ধাপে অন্তর্ভুক্ত করতে হবে, তাহলে তুমি এই ভিড়ের মধ্যে থেকে চুন্নির ওই বয়ফ্রেন্ডটাকে খুঁজে পাবে। তুমি যদি এই ছেলেগুলোকে বিভিন্ন ধাপে ধাপে অন্তর্ভুক্ত না করো, অর্থাৎ মানে কি শ্রেণীবিন্যাস না করো, তাহলে কিন্তু তুমি চুন্নির ওই বয়ফ্রেন্ডটাকে খুঁজে পাবে না। অর্থাৎ ট্যাক্সোনমিক হায়ারার্কি অনুযায়ী যদি তুমি কোনো জীবকে খুঁজতে যাও, অর্থাৎ মানে কি এই ভিড়ের মধ্যে থেকে চুন্নির এই বয়ফ্রেন্ডটাকে খুঁজতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? কতগুলি ধাপে ধাপে অন্তর্ভুক্ত করতে হবে, তাহলে তুমি খুঁজে পাবে। তার মানে তুমি প্রথমে অন্তর্ভুক্ত করবে, বলবে যে সমস্ত ভারতীয়কে এক জায়গায় চলে আসো, সমস্ত ইন্ডিয়ান ছেলেদেরকে তুমি বললে এক জায়গায় চলে আসো। আচ্ছা স্যার, প্রথম ধাপে আপনি ইন্ডিয়ান হিসাবেই শ্রেণীবিন্যাস করলে কেন? তার কারণ হলো পরিচয়পত্রে আমি জেনেছি চুন্নির বয়ফ্রেন্ড কি ইন্ডিয়ান। তার মানে তুমি যদি এই ভিড়ের মধ্যে থেকে
খুঁজতে চাও তাহলে তুমি প্রথমে কিসের ভিত্তিতে করলে, যে এদের মধ্যে কারা ভারতীয় আছো তারা এক জায়গায় হয়ে যাও। কিন্তু তুমি যখন ভারতীয় ভিত্তিতে যখন করলে তখন তুমি কিন্তু চুন্নি সেই বয়ফ্রেন্ডকে খুঁজে পাবে না। তার কারণ কি, ভারতীয় করলেও কিন্তু এখানে অনেক ভারতীয় ছেলে এক জায়গায় হয়ে যাবে, কিন্তু পার্টিকুলারলি চুন্নি সেই বয়ফ্রেন্ডটাকে কি খুঁজে পাবে না। কারণ কি, ইন্ডিয়ান বললে তো এখানে অনেক হ্যান্ডসাম ইন্ডিয়ান ছেলে আছে, তুমি কি ওই চুন্নির ওই বয়ফ্রেন্ডটাকে খুঁজে পাবে? কারণ চুন্নির বয়ফ্রেন্ডের তুমি পরিচয় পত্র পেয়েছো, কিন্তু চুন্নিকে বয়ফ্রেন্ডকে কখনো তুমি চোখে দেখোনি। তার জন্য যখন তুমি ভারতীয় ভিত্তিতে শ্রেণী বিন্যাস করলে তখন কিন্তু এই ভিড়ের মধ্যে থেকেও চুন্নির ওই বয়ফ্রেন্ডটাকে খুঁজে পেলে না। যখন তুমি চুন্নির এই বয়ফ্রেন্ডকে খুঁজে পেলে না তখন তুমি কি করবে? আরো ধাপে ধাপে একে শ্রেণীবিন্যাস করবে। কি করবে? যে বলবে যে এই ইন্ডিয়ান ছেলেমেয়ের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের কারা আছে তারা এক জায়গায় হয়ে যাও। তখন তুমি দেখলে এই 7টা ছেলে, মনে করো ইন্ডিয়ানে যখন ভাগ করেছিলে তখন 7টা ছেলে ছিল, যখন ওয়েস্ট বেঙ্গল হিসেবে ভাগ করলে তখন দেখলে কি তুমি এরকম কি 6টা ছেলে দেখতে পেলে ওয়েস্ট বেঙ্গলের। এবার তুমি কি করলে যে এই 6টা ছেলের মধ্যে নদিয়া ডিস্ট্রিক্টের কি আছে তারা এক জায়গায় হয়ে যাও। তখন তুমি দেখলে 4টে ছেলে এরকম এক জায়গায় হয়ে গেল। এখনো কিন্তু তুমি চুন্নি সেই বয়ফ্রেন্ডকে খুঁজে পাবে না, কারণ এখানে তুমি 4টে ছেলেকে দেখছো। তুমি জানো চুন্নির বয়ফ্রেন্ড হ্যান্ডসাম, কিন্তু তুমি চুন্নির বয়ফ্রেন্ডকে কখনো চোখে দেখোনি। তার মানে কি, তোমাকে আরো শ্রেণীবিন্যাস করতে হবে। তো তারপরে তুমি শ্রেণীবিন্যাস করলে কি কল্যাণী শহরে এই 4টে ছেলের মধ্যে কল্যাণী শহরে কে আছে তারা এক জায়গায় হয়ে যাও। তখন তুমি দেখলে কি এরকম 3টে ছেলে এক জায়গায় হয়ে গেল। যখন তুমি কল্যাণীর ভিত্তিতেও শ্রেণীবিন্যাস করলে তখনও তুমি চুন্নির সেই বয়ফ্রেন্ডকে খুঁজে পেলে না, দেখলে এখানেও 3টে ছেলে আছে। তার মানে কি, তোমাকে কি আরো ধাপে শ্রেণীবিন্যাস করতে হবে। তারপরে তুমি কি করলে যে কল্যাণী শহরের মধ্যে পূর্ব পাড়ায় কারা কারা আছে তারা এক জায়গায় হয়ে যাও। তার মানে কি, কিসের ভিত্তিতে করলে? পূর্ব পাড়া, তার মানে কি গ্রামের ভিত্তিতে তুমি আবার এদেরকে শ্রেণীবিন্যাস। তখনও দেখলে তুমি এখানে 2টো ছেলে আছে, মানে 2টো হ্যান্ডসাম ছেলে আছে। তার মানে কি, এই 2টো ছেলের মধ্যেই চুন্নির বয়ফ্রেন্ড একজন আছে, কারণ চুন্নির পরিচয় পত্রে তুমি পেয়েছিলে চুন্নির বয়ফ্রেন্ড কি ইন্ডিয়ান, ওয়েস্ট বেঙ্গলের বাড়ি নদিয়া জেলার কল্যাণী শহরে পুরোপাড়ায় 10 নম্বর বাড়ি। তার মানে কি, এর মধ্যেও তুমি জানো না যে কোনটা চুন্নির বয়ফ্রেন্ড। তার মানে কি, তোমাকে আরেকটা ধাপে শ্রেণীবিন্যাস করতে হবে। তারপরে চুন্নির পরিচয় পত্র অনুযায়ী তুমি যখন বললে যে পূর্ব পাড়ার 10 নং বাড়ির ছেলে কে আছে সে আলাদা হয়ে যাও, তখন কিন্তু তুমি চুন্নির সেই বয়ফ্রেন্ডকে খুঁজে পাবে। অর্থাৎ এই ভিড়ের মধ্যে থেকে চুন্নির এই বয়ফ্রেন্ডকে খুঁজে পাওয়ার জন্য তুমি প্রথমে কি করলে, এই ভিড়ের মধ্যে থেকে চুন্নির ওই বয়ফ্রেন্ডকে খুঁজে পাওয়ার জন্য প্রথমে ওই ছেলেগুলোকে দেশের ভিত্তিতে কি করলে, শ্রেণীবিন্যাস করলে। যখন তুমি এই দেশের ভিত্তিতেও শ্রেণীবিন্যাস করার পরেও চুন্নির এই বয়ফ্রেন্ডকে খুঁজে পেলে না, তারপরে তুমি কি করলে হলো রাজ্যের ভিত্তিতে, মানে স্টেটের ভিত্তিতে কি করলে, তুমি শ্রেণীবিন্যাস করলে। তুমি যখন এই স্টেটের ভিত্তিতেও খুঁজে পেলে না, তারপরে তুমি কি করলে ডিস্ট্রিক্টের ভিত্তিতে কি করলে, শ্রেণীবিন্যাস করলে চুন্নির এই বয়ফ্রেন্ডকে খুঁজে পাওয়ার জন্য। তারপরে তুমি ডিস্ট্রিক্টের ভিত্তিতেও যখন খুঁজে পেলে না, তারপরে তুমি তখন কি করলে, এই ডিস্ট্রিক্টে অবস্থিত শহরের
শহরের ভিত্তিতে তাকে কি করলে, শ্রেণীবিন্যাস করলে। কিসের জন্য? চুন্নির এই বয়ফ্রেন্ডকে করার জন্য। তারপরেও তুমি যখন এই শহরের ভিত্তিতেও খুঁজে পেলে না, তখন তুমি এই শহরের পাড়ার ভিত্তিতে শ্রেণীবিন্যাস করলে। অবশেষে তুমি যখন এই পাড়ার ভিত্তিতেও খুঁজে পেলে না, তখন তুমি কিসের ভিত্তিতে করলে? ওই পাড়ায় অবস্থিত বাড়ির ভিত্তিতে তুমি যখন শ্রেণীবিন্যাস করলে, এই অগন্তিক ভিড়ের মধ্যে থেকে যখন তুমি প্রথমে দেশ, তারপরে স্টেট, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে শহর ও পাড়া, তারপরে অবশেষে যখন বাড়ির ভিত্তিতে তুমি শ্রেণীবিন্যাস করলে, তখন কিন্তু তুমি চুন্নির এই বয়ফ্রেন্ডকে খুঁজে পেলে। তার মানে কি, তুমি যদি কোনো জীবকে খুঁজতে চাও, অর্থাৎ অগন্তিক ভিড়ের মধ্যে কোনো জীবকে যদি তুমি খুঁজতে চাও, তোমাকে কি এরকম বিভিন্ন এককের মাধ্যমে আলাদা করে তাকে শ্রেণীবিন্যাস করতে হবে। তো বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস জীবন বিজ্ঞানে যত জীব আছে, এই সমস্ত জীবের শ্রেণীবিন্যাস করার জন্য এরকম কতগুলি একক দিয়েছিল। তার মানে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস বলেছিল যে, তুমি যদি কোনো জীবের পরিচয়পত্র দিতে চাও, অর্থাৎ খুঁজতে চাও বা শ্রেণীবিন্যাস করতে চাও, তাহলে তোমাকে কি কতগুলো ধাপে বা এককে তাকে কি শ্রেণীবিন্যাস করতে হবে। অর্থাৎ কি, এটা দেখো কি, এটা কিন্তু একটা পরিচয়পত্র তৈরি হলো। দেখো পরিচয়পত্র কেমন তৈরি হলো, যে দেখো এটা কিন্তু একটা পরিচয়পত্র যে চুন্নির বয়ফ্রেন্ড কি ইন্ডিয়ান, তারপরে কি ইন্ডিয়ান, ওয়েস্ট বেঙ্গলে বাড়ি, ওয়েস্ট বেঙ্গলে নদিয়া জেলার কল্যাণী শহরে পূর্বপাড়ার আর কি 10 নম্বর বাড়ি। এটা হলো তার পরিচয়পত্র। এটা কি তার পরিচয়পত্র। কিন্তু এই পরিচয়পত্রটা কিসের ভিত্তিতে করলো? এই এককগুলোর ভিত্তিতে করলো। তার মানে কি, এগুলোকে একটা কি একক, এগুলোকে একটা কি একক, এগুলো একটা কি তাহলে একক। তার মানে কি তুমি যদি কোনো জীবের পরিচয়পত্র দিতে চাও, মানে কি শ্রেণীবিন্যাস করতে চাও, তাহলে তোমাকে এই বিভিন্ন এককের মাধ্যমে, তার মানে কি এই বিভিন্ন এককের মাধ্যমে শ্রেণীবিন্যাস করতে হবে। যেমন চুন্নি প্রথমে কিসের ভিত্তিতে করলো? দেশের ভিত্তিতে। তার মানে দেশ একটা কি একক। তো ক্যারোলাস লিনিয়াস ঠিক এরকমই করেছিল। ক্যারোলাস লিনিয়াস কি করেছিল, যে পৃথিবীতে যত জীব আছে, এই সমস্ত জীবকে যদি তুমি শ্রেণীবিন্যাস করতে চাও, তাহলে তোমাকে 7টি এককের মাধ্যমে আলাদা করে 7টি এককের মাধ্যমে এখানে যেমন কি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা এককের মাধ্যমে আমি পরিচয়পত্র দিয়েছিলাম। তো ক্যারোলাস লিনিয়াস কি বলেছিল, যে যদি কোনো জীবের পরিচয়পত্র দিতে চাও, তাহলেও তোমাকে এই 7টি এককের মাধ্যমে শ্রেণীবিন্যাস করে তারপরে তার পরিচয়পত্র দিতে হবে। স্যার সেই 7টি একক কি কি ছিল? প্রথম এককটা ছিল হলো প্রজাতি। কি ছিল? প্রজাতি, অর্থাৎ স্পিসিস। ক্যারোলাস লিনিয়াসের সেই প্রথমই এটা কি ছিল? প্রথম এককটা ছিল হলো প্রজাতি। কি ছিল? প্রজাতি মানে হলো কি স্পিসিস, মানে কি স্পিসিস, SPECIES স্পিসিস। তারপরের এককটা ছিল কি গণ। তার মানে কি প্রজাতির ওপরে কি ছিল? প্রজাতির ওপরে ছিল গণ। তার মানে কি জেনাস। ঠিক আছে। তারপরে কি দিয়েছিল? গণের ওপরে কি ছিল? বমের উপরে ছিল হলো গোত্র। কি ছিল? গোত্র। তার মানে হলো ফ্যামিলি। কি? ফ্যামিলির উপরে কি ছিল?
বর্গ। কি ছিল? বর্গ। মানে হলো অর্ডার। অর্ডার। তারপরে কি ছিল? শ্রেণী। শ্রেণী তার মানে হলো ক্লাস। CLASS ক্লাস। ক্লাস। তারপরের শ্রেণী কি ছিল? তারপরে কি ছিল? বিভাগ। বিভাগ তার মানে হলো ফাইলাম। PHYLUM। তারপরে কি ছিল? রাজ্য। রাজ্য মানে হলো কিংডম। মানে কি? কিংডম। তার মানে কি ক্যারোলাস লিনিয়াস কি বলেছিল যে তুমি যদি কোনো জীবকে মানে কোনো জীবকে শ্রেণী বিন্যাস করতে চাও তাহলে তোমাকে কি এই 7টা এককের মাধ্যমে শ্রেণী বিন্যাস করে তারপরে তোমাকে পরিচয়পত্র দিতে হবে। দিতে হবে। তো বোঝা গেল? তো এখানে এই 7টি এককের মাধ্যমে পরিচয়পত্র দেওয়ার পদ্ধতিকে বলা হয় কি? ট্যাক্সোনমিক হায়ারার্কি। দেখো তো এখানে কটা ছিল? 1 2 3 4 5 6 7টা। কটা একক ছিল? 7টা। তার মানে কি এই 7টা এককের মধ্যে সর্বনিম্ন কে ছিল? এটা ছিল কি? সর্বনিম্ন। সর্বনিম্ন। কোশ্চেন আসতে পারে যে ট্যাক্সোনমিক হায়ারার্কিতে সর্বনিম্ন এককটির নাম কি ছিল? প্রজাতি। আর সর্বোচ্চ কি ছিল? সর্বোচ্চ কি ছিল? রাজ্য। এটা কি ছিল? সর্বোচ্চ। সর্বোচ্চ। তো এখানে কোশ্চেন আসতে পারে যে ট্যাক্সোনমিক হায়ারার্কিতে কটা একক ছিল? তো ট্যাক্সোনমিক একক ইয়েতে কটা একক ছিল? 1 2 3 4 5 6 7টা। তো ট্যাক্সোনমিক হায়ারার্কিতে তো আমি লিখেই দিই ট্যাক্সোনমি হায়ারার্কিতে কটা একক ছিল? 7টি। কটা একক ছিল? 7টি। মনে থাকবে, ইম্পর্টেন্ট কিন্তু এটা। তো ট্যাক্সোনমিক হায়ারার্কিতে কটি একক ছিল? 7টি। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। তো বোঝা গেল? তার মধ্যে সর্বোচ্চ কে ছিল? সর্বোচ্চ হলো রাজ্য এবং সর্বনিম্ন কি? সর্বনিম্নটাকে কি বলা হয়? সর্বনিম্ন হলো প্রজাতি। প্রজাতি। এটা সর্বনিম্ন হলো প্রজাতি। বোঝা গেল? এবং এই প্রত্যেকটা একককে বলা হয় কি জানো তো? এই প্রত্যেকটা একককে বলা হয় কি? ট্যাক্সা। কি বলা হয় কি? ট্যাক্সা। এটাও মনে রাখবে। তো ক্যারোলাস লিনিয়াসের ট্যাক্সোনমিক হায়ারার্কিতে কটা একক ছিল? 7টি একক ছিল। কি ছিল? একক ছিল। ট্যাক্সোনমিক হায়ারার্কিতে কটা একক ছিল? 7টি একক ছিল। সর্বোচ্চ কি ছিল? রাজ্য। সর্বনিম্ন কি ছিল? প্রজাতি। আর প্রত্যেকটা এককে কি বলা হয়? প্রত্যেকটা এককে কি বলা হয়? প্রত্যেকটা এককে বলা হয় ট্যাক্সা। আচ্ছা, এই যে 7টা একক কে দিয়েছিল? 7টা একক দিয়েছিল ক্যারোলাস লিনিয়াস। তার জন্য এই ট্যাক্সোনমিক হায়ারার্কিতে আরেকটা বলা হয়, সেটা হলো লিনিয়ান হায়ারার্কিও বলা হয়। লিনিয়ান হায়ারার্কিও বলা হয়। হায়ারার্কিও বলা হয়। তো বোঝা গেল লিনিয়ান হায়ারার্কি কেন বলা হয়? কারণ এটা কি লিনিয়াস দিয়েছিল বলে। তো একে কি বলা হয়? কি লিনিয়ান হায়ারার্কি। তো এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন কি? ট্যাক্সোনমিক হায়ারার্কিতে কটা একক ছিল? 7টা একক ছিল। 7টা এককের মধ্যে সর্বোচ্চ কোনটা ছিল? সর্বোচ্চ ছিল রাজ্য। সর্বনিম্ন কে ছিল? সর্বনিম্ন হলো প্রজাতি। আর প্রত্যেকটা এককে কি বলা হয়? প্রত্যেকটা এককে বলা হয় কি? ট্যাক্সা।
ঠিক আছে, প্রত্যেকটা এককে কি বলা হয়? ট্যাক্সা। এই ট্যাক্সোনমিক হায়ারার্কি কে দিয়েছিল? লিনিয়াস দিয়েছিল বলে তার একে নাম বলা হয় কি? লিনিয়ান হায়ারার্কি। আচ্ছা স্যার, জানেন তো এই পর এগুলো না ভুলে যাব, মানে গুলিয়ে ফেলবো, যে রাজ্য আগে না প্রজাতি আগে না বিভাগ আগে না গণ আগে না গোত্র আগে। মনে রাখবে, আমি সবচেয়ে সোজা বলি, ইংলিশটা মনে রাখতে বেশি সোজা। দেখো আমি বলছি, দ্বিপদ নামকরণে আমরা কি পড়েছিলাম? প্রথমটা হলো জেনাস, দ্বিতীয়টা হলো স্পিসিস। এটা তোমরা মনে রাখবে। তার মানে কি এই দুটো কিসের ক্ষেত্রে চলে গেল? এই দুটো আমাদের নামের ক্ষেত্রে চলে গেল। তো এই দুটো আগে মনে রাখবে, ঠিক আছে? আর সর্বোচ্চ তো মনেই থাকবে কিংডম। তার মানে কি সর্বনিম্ন কি? স্পিসিস মানে প্রজাতি, আর সর্বোচ্চ কি? জিনাস। ঠিক আছে, এটা দ্বিপদ নামকরণ আমরা জেনেছিলাম। এরপরে মনে রাখবি, ফ্যামিলি কি করবে? ফ্যামিলি অর্ডার করবে কোথায় যেতে? ক্লাসে যেতে। মনে রাখবে না, দেখবে বাড়িতে ছোটবেলায় যখন পড়ো না তখন কি বলবে? এই স্কুলে যাও। তার মানে কি ফ্যামিলি অর্ডার করবে ক্লাসে যেতে, কি করতে? বিভাগের ব্যাপারে পড়তে, আর উপরেরটা রাজ্য। এইটা তোমরা মনে রাখবে। তো যদি এই পরপর অর্ডার এভাবে কোশ্চেনও দিতে পারে যে গোত্রের মাঝে কি, যে গোত্র ও শ্রেণীর মাঝের মাঝের মাঝে কে থাকে? বর্গ। ভুলে যাবে, তার জন্য এটা তুমি মনে রাখবে। স্পিসিস, জেনাস, ফ্যামিলি অর্ডার করলো ক্লাসে যেতে, পড়াশোনা করার জন্য। ফাইলম মানে পড়াশোনা করার জন্য, মনে থাকবে। আচ্ছা স্যার, এখানে তুমি দেখেছো, আচ্ছা তুমি কি এখানে দেখেছো যে দেখো এই দেশ, তার মানে কি ইন্ডিয়া কিভাবে তৈরি হয়? ইন্ডিয়া তৈরি হয় কি অনেকগুলো স্টেট। এখানে যেমন ওয়েস্ট বেঙ্গল আছে, এখানে মানে কি একটা ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, ইউপি, এই সমস্ত স্টেট নিয়ে কি গঠিত হয়? একটা দেশ গঠিত হয়, তাই তো? দেখো সমস্ত স্টেট নিয়ে গঠিত হয় দেশ। আবার কি কতগুলো ডিস্ট্রিক্ট নিয়ে গঠিত হয় কি? কতগুলো ডিস্ট্রিক্ট নিয়ে গঠিত হয় কি? রাজ্য। মানে কতগুলো, দেখো অনেকগুলো স্টেট নিয়ে গঠিত হয় কি? দেশ। আর অনেকগুলো ডিস্ট্রিক্ট নিয়ে গঠিত হয় কি? স্টেট। আবার কি অনেকগুলো শহর নিয়ে গঠিত হয় সেই ডিস্ট্রিক্ট, তাই তো? তার মানে কি নদিয়া ডিস্ট্রিক্ট, ধরো এটা হলো নদিয়া ডিস্ট্রিক্ট, পরিচয়পত্রে কি পেয়েছিলাম? নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া ডিস্ট্রিক্ট মানে কি, যেমন কি নদিয়া ডিস্ট্রিক্টের কল্যাণী শহর, কল্যাণী ছাড়াও তো আরো অনেক আছে নদিয়া ডিস্ট্রিক্টে, যেমন চাকদা আছে, রানাঘাট আছে, আরো অনেক এরকম আছে। তো তার মানে কি অনেকগুলো শহর নিয়ে গঠিত হয় ডিস্ট্রিক্ট, অনেকগুলো ডিস্ট্রিক্ট নিয়ে গঠিত হয় কি? স্টেট, অনেকগুলো স্টেট নিয়ে গঠিত হয় কি? অনেকগুলো স্টেট নিয়ে গঠিত হয় কি? দেশ। ঠিক এখানেও ঠিক তেমনই জিনিস। তার মানে কি কতগুলি গণ নিয়ে গঠিত হয়? ফ্যামিলি। কতগুলো ফ্যামিলি নিয়ে গঠিত হয়? অর্ডার। কতগুলো ক্লাস নিয়ে গঠিত হয়? ফাইলাম। কতগুলো ফাইলাম নিয়ে গঠিত হয় কি? রাজ্য। ঠিক এটার মতন, যেমন কি অনেকগুলো স্টেট নিয়ে গঠিত হয় দেশ, অনেকগুলো ডিস্ট্রিক্ট নিয়ে গঠিত হয় স্টেট, অনেকগুলো স্টেট নিয়ে গঠিত হয় দেশ। এখানেও তাই অনেকগুলো গণ নিয়ে গঠিত হয় গোত্র, অনেকগুলো গোত্র নিয়ে গঠিত হয় বর্গ, অনেকগুলো বর্গ নিয়ে গঠিত হয় শ্রেণী, অনেকগুলো শ্রেণী নিয়ে গঠিত হয় কি? বিভাগ। তো বইয়ের ভাষায় কি লিখবো? পরস্পর সাদৃশ্যযুক্ত প্রজাতি নিয়ে গঠিত হয় কি? গণ। তার মানে কি লিখবো? পরস্পর সদৃশ যুক্ত প্রজাতি নিয়ে গঠিত গোষ্ঠীতে, প্রজাতি নিয়ে গঠিত গোষ্ঠীকে বলা হয় কি? গোষ্ঠীকে বলে কি? গণ। কি বলে? গণ। এগুলো তুমি মনে রাখবে। যেমন কি অনেকগুলো প্রজাতি নিয়ে গঠিত হয় গণ, ঠিক? যেমন কি অনেকগুলো প্রজাতি নিয়ে গঠিত হয় কি? গণ। এখানেও তাই পরস্পর সদৃশ যুক্ত, তার মানে কি প্রজাতিটা সদৃশ হতে হবে। যেমন কি এই স্টেট, তার মানে কি এই ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্টটা কিসের হতে হবে? নদিয়া ডিস্ট্রিক্টটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকতে হবে। তুমি বিহারের একটা ডিস্ট্রিক্টের সাথে তুমি করতে পারো না, ঠিক তাই। তার মানে কি পরস্পর সদৃশ্যযুক্ত প্রজাতি নিয়ে গঠিত গোষ্ঠীকে বলা হয় কি? গণ। ঠিক একই ভাবে পরস্পর সদৃশ্যযুক্ত
পরস্পর সদৃশ্যযুক্ত গণ নিয়ে গঠিত গোষ্ঠীতে কি বলা হয়? কি বলা হয়? গোত্র। ঠিক সেম ভাবে কতগুলি গোত্র নিয়ে, কতগুলো গণ নিয়ে, পরস্পর সাদৃশ্যযুক্ত গণ নিয়ে, গোত্র নিয়ে গঠিত একে কি বলা হয়? কি বর্গ। ঠিক সেম টু সেম পরস্পর সাদৃশ্যযুক্ত বর্গ নিয়ে গঠিত একে কি বলা হয়? কি শ্রেণী। ঠিক সেম টু সেম ভাবেই, একই ভাবে এটা আমি বইয়ের ভাষায় বলছি যে পরস্পর সাদৃশ্যযুক্ত প্রজাতি নিয়ে গঠিত গোষ্ঠীকে বলা হয় কি গণ। তো ঠিক তেমন ভাবেই পরস্পর সাদৃশ্যযুক্ত শ্রেণী নিয়ে গঠিত হয় কি বিভাগ। কি হয়? বিভাগ। আবার তাহলে রাজ্য কাকে বলে? অনেকগুলো বিভাগ নিয়ে গঠিত, অনেকগুলি বিভাগ নিয়ে গঠিত কি গোষ্ঠীকে বলা হয়? কি গোষ্ঠীকে বলে কি রাজ্য। আচ্ছা স্যার, আপনি গণ, গোত্র, বর্গ, শ্রেণী, বিভাগ ও রাজ্য সবকিছু বললেন, কিন্তু প্রজাতি কাকে বললেন না কেন? দেখো, প্রজাতিটা আমি এই কারণে বলিনি, তার কারণ কি, দেখো এখানে যে বাড়িতে 10 নম্বর বাড়ির যে ছেলেটা, এটা কিন্তু ইউনিক ক্যারেক্টার। তার মানে কি এই ভিড়ের মধ্যে থেকে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ প্রজাতি মানে কি? প্রজাতি মানে হলো জননগত ভাবে। অর্থাৎ দেখো পাড়ায় কি ছিল, একটা ছেলে ও মেয়ে ছিল এখানে, কিন্তু লাস্টে কি পেলো? শুধু ওকে পাওয়া গেল। অর্থাৎ জননগত ও জিনগত ভাবে স্বতন্ত্র জীবকে বলে প্রজাতি। কি বলে? প্রজাতি। তো বোঝা গেল এই পর্যন্ত সব বোঝা গেল। তাহলে স্যার বইয়ের ভাষায় এই ট্যাক্সোনমিক হায়ারার্কি কি হবে? তো বইয়ের ভাষায় ট্যাক্সোনমিক হায়ারার্কি মানে হবে বিভিন্ন এককের মাধ্যমে, বিভিন্ন একক বলতে কি বোঝানো? এই যে রাজ্য, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এগুলোকে একটা একক। তার মানে কি বিভিন্ন এককের মাধ্যমে জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করার পদ্ধতিকে বলা হয়, বলে হলো ট্যাক্সোনমি হায়ারার্কি। কি বলে? ট্যাক্সোনমি হায়ারার্কি। ট্যাক্সোনমি হায়ারার্কি। তো বোঝা গেল। তো বইয়ের ভাষায় কি আছে? বইয়ের ভাষায় আছে যে বিভিন্ন এককের মাধ্যমে জীবেদের সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে কি অন্তর্ভুক্ত করার পদ্ধতিকে বলা হয় ট্যাক্সোনমি। স্যার এই সংজ্ঞায় তো বলছে স্যার সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করার পদ্ধতি। তার মানে কি স্যার কোন জীবকে ট্যাক্সোনমিক হায়ারার্কিতে যদি অন্তর্ভুক্ত করতে চাই, তাহলে কি আমরা প্রথমে
স্পিসিস, তারপরে জিনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলম, এইভাবে অন্তর্ভুক্ত করব? কারণ সংজ্ঞাতে তো স্যার বলছে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করতে হবে। হ্যাঁ, কোনো জীবের যদি আমরা কোনো জীবের যদি আমরা ট্যাক্সোনমিক হায়ারার্কিতে অন্তর্ভুক্ত করতে চাই, মানে এই 7টা এককের মাধ্যমে যদি তার পরিচয়পত্র দিতে চাই, অর্থাৎ কি পরিচয়পত্র পরিচয়পত্র দিতে চাই, তাহলে তাকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু স্যার কিছুক্ষণ আগে যে বোঝালেন যে ওই চুন্নি অনেকগুলো ছেলে একসাথে ছিল, সেখান থেকে চুন্নির বয়ফ্রেন্ডকে খুঁজে বের করতে গেলে প্রথমে তো আপনি স্যার দেশের ভিত্তিতে, তারপরে স্টেটের ভিত্তিতে, তারপরে ডিস্ট্রিক্টের ভিত্তিতে, তারপরে কি শহরের ভিত্তিতে অন্তর্ভুক্ত করেছিলেন। কিন্তু স্যার সংজ্ঞায় তো বলছেন সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে। স্যার এটা তো বুঝতে পারলাম না। দেখো, যখন আমি যখন আমি এই অসংখ্য ছেলের মধ্যে থেকে চুন্নির এই বয়ফ্রেন্ডকে খুঁজে বের করছিলাম, তখন আমি দেশ, তারপরে কি মানে ওপর থেকে নিচ পর্যন্ত ভাবে অন্তর্ভুক্ত করছিলাম। তখন আমি কি করছিলাম? তখন আমি খুঁজছিলাম। তখন আমি কি করছিলাম? খুঁজছিলাম। কিন্তু ট্যাক্সোনমিক মানে তো পরিচয়পত্র দেওয়া। ট্যাক্সোনমিক মানে তো স্যার পরিচয়পত্র দেওয়া। এখানে আমরা কি করছিলাম? খুঁজছিলাম, মানে অনেক অগন্তিক ভিড়ের মধ্যে থেকে চুন্নির ওই বয়ফ্রেন্ডকে খুঁজছিলাম, তার জন্য ওটা আমি ওপর থেকে বুঝিয়েছিলাম। কিন্তু যদি কোনো জীবের পরিচয়পত্র দিতে হয়, অর্থাৎ ট্যাক্সোনমিক হায়ারার্কিতে অন্তর্ভুক্ত করতে হয়, তখন তাকে নিচ থেকে ওপর পর্যন্ত কি করতে হবে? নিচ থেকে ওপর পর্যন্ত অন্তর্ভুক্ত করতে হবে। যেমন তুমি যদি কাউকে তোমার পরিচয়পত্র দিতে চাও, তুমি কি করবে? প্রথমে তুমি নিশ্চয়ই কখনো বলবে না যে আমি ইন্ডিয়ান, আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, আমি কল্যাণী শহরে থাকি, আমি নদিয়া জেলার কল্যাণী শহরের পূর্বপাড়ার গ্রামে থাকি। নিশ্চয়ই কাউকে তুমি এইভাবে পরিচয় দেবে না। কাউকে যদি তোমার পরিচয় দিতে চাও, প্রথমে তুমি কি বলবে? তুমি তোমার নিজের নাম বলবে, তোমার টাইটেল বলবে, তারপরে তোমার অ্যাড্রেস বলবে, পিনকোড বলবে, ডিস্ট্রিক্ট বলবে, তারপরে কি স্টেট বলবে, তারপরে তোমার দেশ বলবে। তার মানে কি পরিচয়পত্র যখন তুমি দিচ্ছ, তখন প্রথমে কি দিচ্ছ? নাম, তারপরে অ্যাড্রেস, তাই তো? নাম, টাইটেল, অ্যাড্রেস, পিনকোড, ডিস্ট্রিক্ট, তারপরে কি স্টেট, তারপরে দিচ্ছ কি তারপরে দিচ্ছ তার দেশ। তার মানে কি যখন তুমি পরিচয়পত্র দিচ্ছ, তখন তুমি নিচ থেকে দিচ্ছ। তাই তাই এখানে লিনিয়াস হায়ারার্কিতে বলছে যে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করার পদ্ধতিকে বলা হয় কি? ট্যাক্সোনমিক হায়ারার্কি। দেখো, আমরা দ্বিপদ নামকরণে শিখেছিলাম যে দ্বিপদ নাম করে প্রথম পদটা কি? জেনাস, আর দ্বিতীয় পদটাকে কি বলা হয়? কি? স্পিসিস। দ্বিপদ নাম করে আমরা প্রথম নামটা কি বলা হয়? স্পিসিস। তার মানে কি এই দুটো আমাদের কি কাজ করছে? এই দুটো তো আমাদের নামকরণ করছে না, নামকরণ করছে। তার মানে কি তুমি যদি কাউকে পরিচয়পত্র দিতে হয়, প্রথমে তো তুমিও নাম দিচ্ছ না, তোমার নাম টাইটেল বলছো। তার মানে কি কোনো জীবের অন্তর্ভুক্ত করতে গেলে প্রথমে তুমি কি করছো? নাম দেবে। তার মানে কি সর্বনিম্নতে কি আছে? এই নামের ক্যাটাগরিতে আছে। আমরা তো আগেই জেনেছিলাম যে দ্বিপদ নামকরণে। তার মানে কি কোনো জীবের সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করার পদ্ধতিকে বলা হয় কি? ট্যাক্সোনমি। তো বোঝা গেল? বইয়ের ভাষায় বোঝা গেল? বইয়ের ভাষায় বোঝা গেল? দেখো, তুমি যখন নিচ থেকে উপরের দিকে যাবে, ধরো কি নিচ থেকে উপরের দিকে যাবে, উপরের দিকে যখন যাবে, তখন কিন্তু কোনো জীবকে খুঁজে পেতে খুব কঠিন হবে। যেমন তুমি যদি নিচ থেকে উপরের দিকে যাও, উপরের দিকে গেলে তুমি কিন্তু খুঁজে পেতে কঠিন হবে। যেখানে মানে কি প্রথমে কি ইন্ডিয়ানে যখন বলেছিলাম, সেখানে তো অনেকে 10-12টা ছেলে ছিল, 10-12টা ছেলে ছিল বা 5টা ছেলে ছিল। এই 5টা ছেলের মধ্যে থেকে কি খুঁজতে তোমার বেশি কঠিন হবে চুন্নির বয়ফ্রেন্ডকে। আর যদি নিচ থেকে খুঁজো, তাহলে তোমার নিচে কে ছিল? একজনই ছিল, সেই 10 নম্বর বাড়িতে। এই নিচে কিন্তু চুন্নির বয়ফ্রেন্ডকে খুঁজতে সবচেয়ে সোজা হবে। তার মানে কি নিচ থেকে যদি উপর দিকে যাই,
তখন মানে কি খুঁজতে কষ্ট হবে, তার কারণ কি এখানে অনেক জীব আছে, অনেক জীব মানে কি জীব বৈচিত্র্য বেশি আছে। এখানে কটা কটা ছেলে ছিল, 5টা না 6টা যেন ছিল, তার মানে কি অনেকগুলো ছেলে আছে, অনেকগুলো যখন ভিন্ন ভিন্ন ছেলে থাকে মানে সবাই হ্যান্ডসাম কিন্তু ভিন্ন ভিন্ন, তার মানে কি জীব বৈচিত্র্য বেশি। আমরা প্রথমেই পড়েছি যে বৈচিত্র্য, আমরা প্রথমে পড়েছি কি, প্রথমে পড়েছিলাম যে বিভিন্ন ধরনের জীবকে বলা হয় কি মানে কি সিম্পল সিম্পল বৈশিষ্ট্যের পার্থক্য হলেই তাদেরকে আমরা কি বলে বুঝতে পারি, জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য মানে কি বিভিন্ন ধরনের জীব, ঠিক আছে। তার মানে কি যদি তুমি নিচ থেকে উপর দিকে যাও তাহলে কি হবে, তাহলে কি হবে জীব বৈচিত্র্য বাড়তে থাকবে, অর্থাৎ বস্তুকে ওই ভিড়ের মধ্যে থেকে খুঁজতে বেশি কঠিন হবে। তো এখানে একটা পয়েন্ট তুমি লিখে নাও, এখানে একটা পয়েন্ট তুমি লিখে নাও যে যদি তুমি এখানে তুমি রাউন্ড করে লিখে নাও, রাউন্ড করে লিখে নাও, রাউন্ড করে লিখে নাও, যদি নিচ থেকে অর্থাৎ সর্বনিম্ন থেকে সর্বনিম্ন থেকে সর্বোচ্চের দিকে গেলে, সর্বোচ্চ দিকে গেলে কি জীব বৈচিত্র্য বাড়তে থাকে, কি হয় জীব বৈচিত্র্য বাড়তে, জীব বৈচিত্র্য বাড়তে থাকে, অর্থাৎ খুঁজে পেতে কষ্ট হয়। যখন তুমি স্পিসিস থেকে কিংডমের দিকে যাবে তখন কি হবে জীব বৈচিত্র্য বাড়তে থাকবে। তার মানে কি যদি তুমি এভাবে উপর দিকে ওঠো, নিচের থেকে উপর দিকে ওঠো, তখন কি হবে জীব বৈচিত্র্য বৃদ্ধি পাবে, কি হবে জীব বৈচিত্র্য, জীব বৈচিত্র্য বৈচিত্র্য বাড়বে। যদি কোশ্চেন আসে সবচেয়ে কম জীব বৈচিত্র্য কোথায় আছে, জীব বৈচিত্র্য কম মানে কি বিভিন্ন ধরনের জীবই নেই, সবচেয়ে নিচে তো মানে এই পার্টিকুলার জীবকেই বোঝানো হচ্ছে। তার মানে কি সবচেয়ে কম জীব বৈচিত্র্য কোথায় আছে, প্রজাতিটা। সবচেয়ে বেশি জীব বৈচিত্র্য কোথায় আছে, সবচেয়ে বেশি জীব বৈচিত্র্য আছে কিংডমে। মানে কিংডমে মানে কি যেমন ইন্ডিয়াতে, ইন্ডিয়া এখানে কি বলেছিলাম, ইন্ডিয়া মানে কি এখানে অনেকগুলো ছেলে রয়েছে, তার মানে কি অনেকগুলো ছেলে মানে কি অনেকগুলো জীব, অনেকগুলো জীব মানে তো জীব বৈচিত্র্য। তার মানে কি আর নিচে কি ছিল, একাই ছিল, নিচে কি ছিল একাই ছিল, বোঝা গেল, বোঝা গেল। তার মানে কি নিচ থেকে উপরের দিকে যত যাবে জীব বৈচিত্র্য বাড়তে থাকবে, আর উপর থেকে নিচের দিকে আসলে কি হয়, উপর থেকে নিচের দিকে আসলে কি হয় জীব বৈচিত্র্য কমতে থাকে। এখানে আমরা কি লিখবো, জীব বৈচিত্র্য কমতে থাকে, জীব বৈচিত্র্য কমতে থাকে, বোঝা গেল। তো বোঝা গেল যে আমরা যদি স্পিসিস থেকে কি আমরা যদি স্পিসিস থেকে কোথায় যাই, স্পিসিস থেকে কিংডমে যাই, তাহলে কি জীব বৈচিত্র্য বেশি হবে, অর্থাৎ জীবকে খুঁজে পেতে কষ্ট হবে। আর যদি কিংডম থেকে নিচের দিকে আসি তাহলে জীব বৈচিত্র্য কমতে থাকবে। বোঝা গেল, বোঝা গেল, হ্যাঁ বোঝা গেল, বোঝা গেল, বোঝা গেল। তার মানে কি ট্যাক্সোনমিক হায়ারার্কি মানে কি, ট্যাক্সোনমিক হায়ারার্কি মানে কোন একটা জীবের বিভিন্ন গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করে কি করা হয়, একটা পরিচয়পত্র দেওয়া হয়। আচ্ছা স্যার, স্যার আজ পর্যন্ত তো অনেক জিনিসেরই আবিষ্কার হয়েছে, এদের কি কোনো পরিচয়পত্র দিয়েছে? যেমন মানুষের পরিচয়পত্র দিয়েছিল হায়ারার্কি সিরিজ অনুযায়ী। যেমন কি আমি প্রথমে আমি দেখি যে হলো মানুষ, প্রথমে আমি কি দেখবো মানুষ, মানুষের দেখি কি পরিচয়পত্র দিয়েছিল ট্যাক্সোনমিক হায়ারার্কি অনুযায়ী। ট্যাক্সোনমিক হায়ারার্কি অনুযায়ী মানুষের প্রথম দিয়েছিল পরিচয়পত্র দিয়েছিল যে মানুষের কি দিয়েছিল, যে মানুষের কি মানুষের কোন রাজ্যে অবস্থিত, মানুষ কোন কিংডমে অবস্থিত, মানুষ হলো প্রাণী রাজ্যে অবস্থিত, প্রাণী রাজ্যে অবস্থিত। যেমন কি এখানে এটা কি ছিল, এটা ছিল এগুলো ছিল কি পরিচয়,
এবং কি এবং এটা কিসের ভিত্তিতে করেছিল? দেশের ভিত্তিতে। এটা কি স্টেটের ভিত্তিতে, এটা এটা কি ডিস্ট্রিক্টের ভিত্তিতে। তার মানে কি মানুষেরও যদি এরকম পরিচয়পত্র দিতে চায়, এটা তো পরিচয়পত্র ছিল, তো মানুষেরও যদি এরকম পরিচয়পত্র দিতে চায় তো এগুলো এই এককের ভিত্তিতে করা হবে। এবং এই এককের ভিত্তিতে মানুষের মানুষকে শ্রেণী বিন্যাস করে তার একটা পরিচয়পত্র দিয়েছিল। সেই পরিচয়পত্রে প্রথমে বলা রয়েছে কি মানুষ কোন রাজ্যে অবস্থিত? প্রাণী রাজ্যে অবস্থিত। এবং মানুষের আরেকটা কি বলেছিল? মানুষ প্রাণী রাজ্যের মানুষ প্রাণী রাজ্যের কোন বিভাগে অবস্থিত? মানুষ প্রাণী রাজ্যের করডাটা করডাটা কি করডাটা বিভাগে বা পর্বে অবস্থিত। বিভাগ বা পর্ব বলা হয় একে, ঠিক আছে? বিভাগ বা পর্ব বলে ফাইলাম মানে, ঠিক আছে? হুম হুম তো মানুষের প্রথম পরিচয়পত্র কি দিয়েছিল? মানুষ হলো প্রাণী রাজ্যে অবস্থিত। আচ্ছা, সেই প্রাণী রাজ্যের কোন বিভাগে অবস্থিত? যেমন এখানে কি চুন্নির বয়ফ্রেন্ড ইন্ডিয়ার কোন স্টেটে অবস্থিত এটা দিয়েছিল, ঠিক তেমনই মানুষের প্রথম পরিচয় কি দিয়েছিল? পরিচয় দিয়েছিল মানুষ হলো একটা প্রাণী। মানুষ প্রাণী হলে এই প্রাণী রাজ্যের কোন বিভাগে অবস্থিত? করডাটা ফাইল অবস্থিত। ঠিক একইভাবে করডাটা ফাইলমের কোন শ্রেণীতে অবস্থিত? মানুষ করডাটা ফাইলমের স্তন্যপায়ী শ্রেণীতে অবস্থিত। ঠিক একইভাবে মানুষ স্তন্যপায়ী শ্রেণীর কোন বর্গে অবস্থিত? স্তন্যপায়ী শ্রেণীর প্রাইমেট কি প্রাইমেট বর্গে অবস্থিত। আর ঠিক একইভাবে প্রাইমেট বর্গের কোন গোত্র অবস্থিত? মানুষ প্রাইমেট বর্গের কোন গোত্র অবস্থিত? মানুষ প্রাইমেট বর্গের হোমো না মানে মানুষ প্রাইমেট বর্গের হোমিনিড কি হোমিনিড গোত্রে অবস্থিত। এবং হোমিনিড গোত্রের কোন গণে অবস্থিত? মানুষ হোমিনিড গোত্রের কি হোমো গণে অবস্থিত। আর এবং মানুষের প্রজাতি কি ছিল? মানুষের প্রজাতি হবে কি স্যাপিয়েন্স। মানুষের প্রজাতি স্যাপিয়েন্স। তো এটা কি দিয়েছিল? এটা মানুষের একটা পরিচয়পত্র দিয়ে দিয়েছিল, ঠিক আছে? মানুষের কি পরিচয়পত্র দিয়েছিল? যে মানুষের রাজ্য প্রাণী, মানুষের কোন বিভাগে অবস্থিত করডাটা ফাইলামে। একটা জিনিস মনে রাখবে, প্রাণীদের ক্ষেত্রে এই ফাইলমকে বলা হয় পর্ব, আর উদ্ভিদের ক্ষেত্রে এই ফাইলমকে বলা হয় বিভাগ। এটা কিসের ক্ষেত্রে বলা হয়? উদ্ভিদ, মনে রাখবে, ঠিক আছে? বারবার এটা গন্ডগোল হতে পারে, ঠিক আছে? তো মানুষের কি পরিচয়পত্র দিয়েছিল? মানুষের পরিচয়পত্র দিয়েছিল যেমন এখানে চুন্নির পরিচয়পত্র দিয়েছিল কি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের নদিয়া কল্যাণী পূর্বপাড়ার 10 নম্বর বাড়ি। ঠিক মানুষেরও এটা কিসের ভিত্তিতে দিয়েছিল? এটা দিয়েছিল দেশ, স্টেট, এটা। তো ঠিক মানুষের ক্ষেত্রেও কি কি দিয়েছিল পরিচয়পত্র? যে রাজ্য প্রাণী, বিভাগ বা পর্ব করডাটা, শ্রেণী হলো স্তন্যপায়ী, বর্গ কি প্রাইমেট, গোত্র হোমিনিড, গণ হলো হোমো, আর প্রজাতি হলো স্যাপিয়েন্স। প্রজাতি হলো কি স্যাপিয়েন্স। বোঝা গেল? আচ্ছা, এখানে তুমি দেখেছো যে চুন্নি যে বয়ফ্রেন্ডটা ছিল সেটা কি ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। আচ্ছা, একে যে ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত বলছে তার কারণ কি? ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত করছে তার কারণ কি? তার কাছে কোনো আধার কার্ড বা ভোটার কার্ড ছিল? চুন্নির এই যে ক্রাশের আধার কার্ড বা ভোটার কার্ড ছিল, এই ভোটার কার্ড অনুযায়ী তার মানে কি সে কি করছে? তার মধ্যে কোনো বৈশিষ্ট্য রয়েছে সেই ভোটার কার্ডের মধ্যে। বৈশিষ্ট্য বলতে কি তার মধ্যে মানে কি কোনো প্রমাণ রয়েছে আধার কার্ডে যে সে ওয়েস্ট বেঙ্গলে। তার মানে কি একটা বিশেষ বৈশিষ্ট্যের জন্য বা কোনো একটা কারণের জন্য তাকে আমরা কি বলছি? চুন্নির এই বয়ফ্রেন্ডটা কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গলে। তার মানে কি পরিচয়পত্রে আমরা ওয়েস্ট বেঙ্গল নাম দিয়েছি। ঠিক এখানেও তাই। এই যে করডাটা, এই করডাটা কেন দিল মানুষের? তার মধ্যে নিশ্চয় একটা কারণ মানে বৈশিষ্ট্য রয়েছে বা কোনো একটা কারণের জন্য এই করডাটার নামটা দিয়েছিল। সেই কারণটা কি? দেখো,
পৃথিবীতে যত প্রাণী আছে, পৃথিবীতে যত প্রাণী আছে যাদের মেরুদণ্ড আছে তাদের পর্বকে বলা হয় কি কর্ডাটা। পরিচয়পত্রে মানুষের পর্ব কি দিয়েছিল? কর্ডাটা। কেন দিয়েছিল? কারণ মানুষের মেরুদণ্ড আছে। কি আছে? মেরুদণ্ড আছে। তার মানে কি পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণী যাদের মেরুদণ্ড আছে তাদের তাদের পর্ব কি হবে? কর্ডাটা। বোঝা গেল? কর্ডাটা বোঝা গেল? তো প্রথম পরিচয়পত্রে কি পেলাম? মানুষের মেরুদণ্ড আছে বলে এদের পর্বকে বলা হয় কি কর্ডাটা। আচ্ছা, স্তন্যপায়ী কেন বলা হয়? মানুষের শ্রেণী স্তন্যপায়ী কেন? কারণ মানুষ দুধ খায়, বাচ্চা দুধ খায়, এর জন্য এদেরকে কি বলা হয়? কি এদের শ্রেণী হলো স্তন্যপায়ী। বোঝা গেল? তো পরিচয়পত্রে আমরা কি কি পেয়েছিলাম? পরিচয়পত্রে পেয়েছিলাম কর্ডাটা, তারপরে পেয়েছিলাম কি স্তন্যপায়ী। কেন স্তন্যপায়ী? এটা হলো দুধ খায় বলে। তার মানে কি পৃথিবীতে যত প্রাণী আছে যারা এই মানুষের মতন দুধ খায়, মানে বাচ্চা অবস্থায় দুধ খায়, তাদেরই শ্রেণী কি হবে? স্তন্যপায়ী। যেমন পৃথিবীতে যত প্রাণী আছে সেই প্রাণীর যদি মেরুদণ্ড থাকে তাহলে তার পর্ব কি হবে? কর্ডাটা। কারণ মানুষের মেরুদণ্ড আছে বলে তার পর্বের নাম যদি তার পরিচয়পত্রে যদি কর্ডাটা দেওয়া হয়, তাহলেও পৃথিবীতে যত প্রাণী আছে তাদের যদি মেরুদণ্ড থাকে তাদের পর্ব কি হবে? কর্ডাটা। ঠিক আছে? কর্ডাটা। যেমন মাছির কি কোনো মেরুদণ্ড নেই, তার মানে কি মাছির পর্বের নাম কর্ডাটা হবে না, নন কর্ডাটা হবে। বুঝতে পারলে? আচ্ছা, তার মানে কি পরিচয়পত্রে আর কি পেলাম? পরিচয়পত্রে পেলাম মানুষের বর্গের নাম কি? প্রাইমেট কেন বলা হয়? যাদের হাত, পা ও চোখ সামনের দিকে, মানে কি হাত দিয়ে ধরতে পারে না হাত দিয়ে ধরতে পারে ও চোখ সামনে, বা যাদের দেখবে মেনস্ট্রুয়াল হয় তাদেরকেও প্রাইমেট বলে থাকে। বুঝতে পারলে? বুঝতে পারলে? তার মানে কি মানুষের বর্গের নাম কি ছিল? মানুষের বর্গের নাম ছিল প্রাইমেট। কেন? কারণ এদের হাত দিয়ে ধরতে পারে ও চোখ সামনে থাকে। আচ্ছা, মানুষের গোত্র হোমিনিডি বা কেন দিল? মানুষের হোমিনিড কেন দিল? যেমন এখানে কি কল্যাণী শহরে বলেছিল, তার কারণ কি তার কাছে একটা প্রমাণ ছিল, সে সেই একটা পৌরসভার আন্ডারে আছে, তার জন্য চুন্নি সেই বয়ফ্রেন্ড কি কল্যাণী শহরের একটা দিয়েছিল, মানে কোন একটা কারণের জন্য দিয়েছিল। ঠিক একই ভাবে এই যে মানুষের যে ফ্যামিলি আছে সেই গোত্র হোমিনিড কেন দিয়েছিল? মানুষের যে ফ্যামিলি আছে তার গোত্র হোমিনিড দিয়েছিল, তার কারণ হলো তাদের বড় মস্তিষ্ক থাকে বলে। আচ্ছা, এদের গণ হোমো কেন? কারণ এরা সোজা হাঁটতে পারে, সোজা হয়ে হাঁটতে পারে। আর স্পিসিসটা কি? স্যাপিয়েন্স। তো বোঝা গেল? পরিচয়পত্রে আমরা কি কি পেয়েছিলাম মানুষের? ঠিক এটার সাথে রিলেটেড করে আমি বোঝালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা স্যার, আপনি বলেছিলেন যে আপনি কি বলেছিলেন? আচ্ছা স্যার, আপনি বলেছিলেন যে প্রাণীদের ক্ষেত্রে ফাইলামকে কি বলে? পর্ব। আর উদ্ভিদের ক্ষেত্রে এদের ফাইলামকে বাংলায় কি বলে? বিভাগ। কি বলে? বিভাগ। আচ্ছা স্যার, প্রাণী অর্থাৎ মানুষের তো একটা উদাহরণ দিয়েই দিলেন, একটা উদ্ভিদের উদাহরণ দিলে তো স্যার খুব ভালো হতো। তো উদ্ভিদের উদাহরণ সবচেয়ে সোজা, আমাদের যেটা আমরা খুবই পড়েছি, আম গাছ। তার মানে কি তাহলে আমরা আম গাছের কি কি পরিচয়পত্র পেয়েছিলাম সেটা একটু জানি। আম গাছ, প্রথমে আমরা কি জানবো? প্রথমে আমরা আম গাছের বিভিন্ন পরিচয় আমরা জানবো। দেখো এখানে প্রথমেই কি বলছে? প্রথমে বলছে গাছ।
গাছ মানে কি, সেটা একটা উদ্ভিদ, তার মানে কি এর রাজ্য কি হবে, এর রাজ্য হবে, রাজ্য হবে কি, এর রাজ্য হবে উদ্ভিদ। তো প্রথম পরিচয় কি পেলাম, আম গাছের প্রথম পরিচয় কি পেলাম, আম গাছ কিংডম কি, উদ্ভিদ। বোঝা গেল? তো আম গাছের বিভাগ কি হবে, দ্বিতীয় পরিচয় আমরা কি পেয়েছিলাম, দ্বিতীয় পরিচয় পেয়েছিলাম আম গাছের বিভাগের নাম হলো গুপ্ত বীজি। গুপ্ত গুপ্ত বীজি। গুপ্ত বীজি কেন বলছি, যাদের ফুল হয় তাদেরকে বলা হয় গুপ্তজীবী, ঠিক আছে, আর যাদের ফুল হয় না তাদেরকে বলা হয় ব্যক্তজীবী, ঠিক আছে, বা বীজি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম যে আম গাছ কোন রাজ্যে অবস্থিত, উদ্ভিদ রাজ্যে অবস্থিত, এবং আম গাছের উদ্ভিদ রাজ্যের কোন বিভাগে অবস্থিত, উদ্ভিদ রাজ্যের গুপ্তবীজি বিভাগে অবস্থিত। ঠিক একইভাবে গুপ্তবীজি বিভাগের কোন শ্রেণীতে অবস্থিত, গুপ্তবীজি বিভাগের আমরা জানি দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রী কি, দ্বিবীজপত্রী কি শ্রেণীতে অবস্থিত। বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? ঠিক একইভাবে উদ্ভিদ এই দ্বিবীজপত্রী শ্রেণীর কোন বর্গে অবস্থিত, দ্বিবীজপত্রী শ্রেণীর স্ন্যাপিডেলিস বর্গে অবস্থিত। কোন বর্গে, স্ন্যাপিডেলিস বর্গে অবস্থিত। ঠিক একইভাবে এই স্ন্যাপিডেলিস বর্গের কোন গোত্র অবস্থিত, স্ন্যাপিডেলিস বর্গের অ্যানাকার্ডিয়েসি, অ্যানাকার্ডিয়েসি গোত্রে অবস্থিত। আর এর গণের নাম কি ছিল, এর গণের নাম ছিল কি, ম্যাঞ্জিফেরা বা ম্যাঙ্গিফেরা। আর এটা তো সবাই জানে, ইন্ডিকা। আচ্ছা স্যার এখানে কত সুন্দর বলে দিলেন যে করডাটার নাম কেন হয়েছিল, স্তন্যপায়ী কেন হয়েছিল, স্যার ওটা একটু যদি বলে দিতেন তাহলে ভালো হতো। তাহলে আমরা কি জানলাম, উদ্ভিদ রাজ্যের কোন বিভাগে অবস্থিত, গুপ্তজীবী। গুপ্তবীজি কেন বলা হয়, যাদের ফুল হয় বলে, কি হয়, ফুল হয় বলে, ফুল হয় বলে। তার মানে কি পৃথিবীতে যত গাছ আছে যাদের ফুল হবে তাদের বিভাগ কি, তারা কোন বিভাগে অবস্থিত, তাদের গুপ্তবীজি বিভাগে অবস্থিত। এটাই হলো তার পরিচয় পত্র, ঠিক আছে, এটাই হলো তার পরিচয় পত্র। আচ্ছা, দ্বিবীজপত্র মানে কি, দুটি বীজপত্র থাকে বলে এদেরকে বলা হয় কি, দ্বিবীজপত্র। আচ্ছা, এটা মনে রাখবে যে উদ্ভিদের তাহলে শ্রেণী কি, উদ্ভিদের আম গাছের কোন শ্রেণীতে অবস্থিত, দ্বিবীজপত্রী শ্রেণীতে অবস্থিত। আম গাছ কি, দ্বিবীজপত্রী শ্রেণী, তার মানে কি দুটি বীজপত্র থাকে। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, স্ন্যাপিডেলিস কেন বলা হয়, কারণ কি এদের কিছু ফুলের স্ট্রাকচার আছে। তার মানে কি আম গাছের ফুল, যে ফুলের মানে আম গাছের ফুলের মতন যদি কোনো ফুলের স্ট্রাকচার হয় তাদেরকে বর্গ কি হবে, স্ন্যাপিডেলিসি। দেখো আম গাছের রসালো ফল হয় দেখে আম গাছের কি গোত্র কি হয়, অ্যানাকার্ডিয়েসি। কিসের জন্য, রসালো ফল, রসালো ফল। আমের ফল কিন্তু রসালো, মনে রাখবে। তার মানে কি রসালো ফলের জন্য আম গাছ কোন গোত্রে অবস্থিত, অ্যানাকার্ডিয়েসি। বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? আর ম্যাগনিফেরা তার মানে কি, এটা নর্মাল জিনিস, তার মানে কি কোন গোত্রে অবস্থিত, ম্যাগনিফেরা। আর ইন্ডিকা কেন, তার হলো স্পিসিস, তার মানে কি পার্টিকুলার নাম। স্পিসিস কেন বলা হয়, দেখো এটা জনন ও জিনগতভাবে সম্পূর্ণ আলাদা, মানে এটা ইউনিক, সেই চুন্নির বয়ফ্রেন্ডের মতো, চুন্নি সেই বয়ফ্রেন্ডের মতো। তো বোঝা গেল? তো বোঝা গেল? আম গাছের কি কি পরিচয় পেলাম আর মানুষের কি কি পরিচয় পেলাম, তো বোঝা গেল।
তো বোঝা গেল। তো এই হলো লিনিয়াস হায়ারার্কি বা ট্যাক্সোনমিক হায়ারার্কি। তো আরেকটা কোশ্চেন আমি লিখে দিই, সেটা হলো দেখো লিনিয়াসের পরে আরো বিভিন্ন ধরনের হায়ারার্কি এসেছিল, যেটাকে কি বলা হয় আধুনিক হায়ারার্কি বা আধুনিক বলা হয় কি আধুনিক হায়ারার্কি বা মডার্ন হায়ারার্কি বা মডার্ন হায়ারার্কি হায়ারার্কি। এই আধুনিক হায়ারার্কি বা মডার্ন হায়ারার্কি কোথায় হয়েছিল? এই আধুনিক হায়ারার্কি বা মডার্ন হায়ারার্কি হয়েছিল ইউরোপে। কোথায়? ইউরোপে। এবং সেখানে কতগুলো ট্যাক্সা ছিল? এখানে ছিল 21টা ট্যাক্সা। মনে থাকবে 21টা কি ট্যাক্সা। বোঝা গেল? যেমন কি লিনিয়াস হায়ারার্কিতে কটা ছিল? লিনিয়াস হায়ারার্কিতে ছিল 7টা একক বা 7টা ট্যাক্সা। আর আধুনিক হায়ারার্কিতে কটা ছিল? 21টা ট্যাক্সা। কোথায় হয়েছিল? ইউরোপে। তো বোঝা গেল। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে উপর থেকে নিচে গেলে জীববৈচিত্র্য বাড়ে না কমে, ইম্পর্টেন্ট কোশ্চেন। উদ্ভিদের ক্ষেত্রে বিভাগ বলা হয় পর্ব, এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। আমি বুঝিয়ে দিয়েছি, আশা করি ক্লাসেই মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমি বুঝিয়ে দিয়েছি, আশা করি ক্লাসেই মুখস্থ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে। তো এই গেল আমাদের ট্যাক্সোনমিক হায়ারার্কি। এবার আমরা কি জানবো এই ট্যাক্সোনমি কোথায় কোথায় ব্যবহার হয়। কি জানবো? ট্যাক্সোনমি কোথায় কোথায় ব্যবহার হয়। তার মানে কি লিখবো? লিখবো ট্যাক্সোনমি কি বৈশিষ্ট্য বা গুরুত্ব। ট্যাক্সোনমি গুরুত্ব। আচ্ছা মনে করো চুন্নি যেই বয়ফ্রেন্ডটাকে পছন্দ করেছিল, বয়ফ্রেন্ড না ক্রাশকে পছন্দ করেছিল, তার একদিন ইচ্ছা হলো যে আমি জীবের ব্যাপারে জানবো। এবার এই ট্যাক্সোনমি যদি নাই থাকতো, তার মানে কি এই জীবের সম্বন্ধে জানতে তার প্রচন্ড কষ্ট হতো। সবকিছু উল্টো পাল্টা থাকতো, কোনো নাম নেই, ধাম নেই, কোথায় আছে, কি নাম, কিভাবে শ্রেণীবিন্যাস, কি করছে, সব খুঁজে পেত না। তার মানে কি পড়তে অনেক কষ্ট হতো। তার জন্য কি এই ট্যাক্সোনমির আবিষ্কার হয়েছিল, যাতে এই সমস্ত কিছু প্রবলেমগুলো যাতে ফেস না করতে হয়। চুন্নির যে ক্রাশটা ছিল, সে যদি অনেক কিছু জানতে চায়, তার যাতে কষ্ট না হয়, বা চুন্নির ওই ক্রাশের মতন সবার জানতে কষ্ট না হয়, তার জন্য এই ট্যাক্সোনমি তৈরি হয়েছিল। তার গুরুত্বটা আমরা কি লিখবো? প্রথম গুরুত্বতে লিখবো আমরা জীব বৈচিত্র্যময় পরিবেশে পরিবেশে বিভিন্ন জীবকে সহজে শনাক্তকরণ করা যায়। কিসের মাধ্যমে? এই ট্যাক্সোনমির মাধ্যমে। ঠিক আছে। ঠিক আছে। তো দ্বিতীয় গুরুত্বটা কি? দ্বিতীয় আর কি কাজে ব্যবহৃত হয়? দ্বিতীয় একটা হলো অগন্তিক জীবের মধ্যে অগন্তিক মানে এটা কি লিখবো আমি? এটা লিখবো অগন্তিক বা অগণিত, মানে ভালোবাসায় যেটা বলে অগণিত। মনে থাকবে, ভালোবাসায় বলে হলো অগণিত জীবের মধ্যে কোনো
বিশেষ বিশেষ জীবকে সহজে সহজেই কি শনাক্তকরণ করা যায়। থার্ড নম্বরটা কি? থার্ড নম্বর হলো নতুন কোনো আবিষ্কৃত জীবের সম্বন্ধে নতুন আবিষ্কৃত জীবের সম্বন্ধে সহজে জ্ঞান আহরণ করা যায়। নতুন আবিষ্কৃত জীবের সম্বন্ধে সহজে জ্ঞান আহরণ করা যায় মানে কি ট্যাক্সোনমির গুরুত্বের মাধ্যমে। মানে কোনো একটা জীব যদি আবিষ্কার হলো, সেই ট্যাক্সোনমির ওই 7টি গ্রুপ অনুযায়ী কেউ ভাগ করে দিল। এবার কেউ যদি ধরো জানতে চাইছে ওই জীবের সম্পর্কে যেটা আবিষ্কার হয়েছে, তার মানে কি কিসের মাধ্যমে জানতে পারবে? এই ট্যাক্সোনমির মাধ্যমে জানতে পারবে। তার জন্য লিখছে নতুন আবিষ্কৃত জীবের সম্বন্ধে সহজে জ্ঞান আহরণ করা যায় বা শনাক্ত করা যায় বা শনাক্ত করা যায়। বোঝা গেল? বোঝা গেল। 4 নম্বর কি? 4 নম্বর হলো কোন জীবের পূর্বপুরুষ অনুন্নত ছিল কিনা বা কোনো বিবর্তন হয়েছিল কিনা সেটি জানা যায়। তার মানে কি স্যার? তার মানে হলো ধরো প্রথমে একটা ইঁদুর ছিল, ধরো এখন একটা ইঁদুর তৈরি করেছে, সাদা ইঁদুর, কিন্তু দেখা গেল পূর্বপুরুষে যারা ইঁদুর সাদা রঙের কোনো ইঁদুর ছিলই না। তার মানে কি এই মানে নতুন যে জীবটা তৈরি হলো না, দেখবে এখন রাস্তায় সাদা ইঁদুর গুলো দেখে পাওয়া যায়। তো এই ইঁদুরের বংশ পরম্পরায় কি ছিল যে সাদা ছিল না, এটাই জানা যায়। বা এরকম আরো অনেক তথ্য জানা যায়। তো 5 নম্বর কি? 5 নম্বর গুরুত্ব হলো বিভিন্ন জীবের স্থানিক বংশগত ও মানে কি আর অভিব্যক্তিগত তত্ত্ব সহজে জানা যায়। বোঝা গেল? তো এই গেল ট্যাক্সোনমির গুরুত্ব। কিন্তু লিনিয়াস জানো তো 1707 থেকে 1778 খ্রিস্টাব্দের মধ্যেই ছিল, কিন্তু তার আগেও তো বিভিন্ন ধরনের জীব বৈচিত্র্য ছিল, মানে এরকম শ্রেণী বিন্যাস করেছিল। তো সেটা সম্পর্কে জানবো, তারপরে আমাদের ক্লাস খতম হয়ে যাবে। ঠিক আছে? তো লিনিয়াসের বিন্যাস বিধিত ছিল স্যার 1707 থেকে 1778 খ্রিস্টাব্দে, মানে লিনিয়াসের জন্মের পরে তো এসেছিল। 1707 থেকে 1778 মধ্যে তো স্যার এই ট্যাক্সোনমিক হায়ারার্কি, তারপরে দ্বিপদ নামকরণ এসেছিল। তার মানে কি স্যার এই লিনিয়াসের আগে কোনো শ্রেণী বিন্যাস হয়নি? হ্যাঁ, শ্রেণী বিন্যাসের
আগেও কিন্তু উদ্ভিদের বা প্রাণীর শ্রেণীবিন্যাস করেছিল। তো কারা কারা করেছিল? যেমন যেমন 2500 থেকে 650 বিসি। 2500 থেকে 650 বিসি মানে হলো 600 খ্রিস্টাব্দে। 2500 থেকে 600 খ্রিস্টাব্দে। বিসি মানে হলো যীশু খ্রিস্টের জন্মের আগেকে বলা হয় বিসি। তাহলে কি 2500 থেকে 650 বিসিতে আমাদের কি ছিল? বিভিন্ন ধরনের সাহিত্য উপনিষদ ছিল। তো বৈদিক সাহিত্যে এত বিসিতে বৈদিক সাহিত্যে কি? ছান্দোগ উপনিষদ। বৈদিক সাহিত্য ছান্দোগ উপনিষদে কি ছিল? এই ছান্দোগ উপনিষদ উদ্ভিদ ও প্রাণীর কি করেছিল? বা জীবের শ্রেণীবিন্যাস করেছিল। এবং এই ছান্দোগ উপনিষদে কি ছিল? 750টি উদ্ভিদের উল্লেখ ছিল ও 250টি প্রাণীর উল্লেখ ছিল। এই ছান্দোগ উপনিষদ প্রাণীদেরকে 3টি ভাগে ভাগ করেছিল। এই ছান্দোগ উপনিষদ প্রাণীদেরকে কটি ভাগে ভাগ করেছিল? কাদেরকে? প্রাণীদেরকে 3টি ভাগে ভাগ করেছিল। তার মধ্যে একটাকে বলা হয় কি? জীবজ। তাদেরকে বলতো কি? ভিভিপোরাসি। ভিভিপোরাস মানে হলো যারা বাচ্চা দেয়। আর কি করেছিল? এই ছান্দোগ উপনিষদ প্রাণীদেরকে আরেকটা কিসে ভাগ করেছিল? একটা হলো অঙ্গজ। অঙ্গজ মানে হলো অন্ডজ। অন্ডজ মানে হলো আরেকটা প্রাণীদেরকে আরেকটা ভাগ করেছিল কি? অন্ডজ। অন্ডজ মানে হলো ওভিপোরাসি। মানে যারা ডিম পায়। আরেকটা কি করেছিল? প্রাণীদেরকে আরেকটা করেছিল কি? উদ্ভিজি। তার মানে সমস্ত উদ্ভিদদেরকে। তার মানে উদ্ভিদ উৎস। সমস্ত উদ্ভিদ উৎসজ। তার মানে কি? এই ছান্দোগ উপনিষদে কি করেছিল? সমস্ত প্রাণীদেরকে কটি ভাগে ভাগ করেছিল? 3টি। একটা হলো জীবজ, অন্ডজ ও উদ্ভিজি। ঠিক আছে? উদ্ভিজি মনে থাকবে। তো জীবজ মানে হলো ভিভিপোরাসি, মানে যারা বাচ্চা দেয়। আর অন্ডজ মানে হলো ওভিপোরাসি, মানে ডিম পাড়ে। এরপরে কি এসেছিল? এরপরে এসেছিল আমাদের 600 বিসিতে। কি এসেছিল? 600 বিসি। 600 বিসিতে এসেছিল কে? সুশ্রুত এসেছিল। কে এসেছিল? সুশ্রুত সংহিতা। 600 বিসিতে কি ছিল? সুশ্রুত সংহিতা। 600 বিসিতে কি ছিল? সুশ্রুত সংহিতা। এই সুশ্রুত সংহিতা কি করেছিল? সুশ্রুত সংহিতা করেছিল কি? জীবেদেরকে 2টি ভাগে ভাগ করেছিল। একটা হলো স্থাবর মানে যারা হলো অচল, যেমন গাছ। আরেকটা হলো কি? জাঙ্গল মে।
জঙ্গল মে মানে যারা হলো চলমান মানে হলো প্রাণী। তার মানে কি এই সুশ্রুত সংহিতা সমস্ত জীবেদেরকে, কাদেরকে, সমস্ত সমস্ত জীবেদেরকে কটা ভাগে ভাগ করে? দুটো, একটা হলো স্থাবর, একটা হলো জঙ্গলমে। দুটি ভাগে ভাগ করে। এবং এই সুশ্রুত সংহিতা গাছেদেরকেও ভাগ করে। গাছেদেরকে কটা ভাগে ভাগ করে? এই সুশ্রুত সংহিতা গাছেদেরকে মানে উদ্ভিদদেরকে, গাছেদেরকে চারটে ভাগে ভাগ করে, চারটে ভাগে ভাগ করে। একটা হলো বৃক্ষ, আরেকটা হলো বনস্পতি, আরেকটা হলো বিরুদ, বিরুদ মানে যারা ধরো লতা পাতা, কুমড়ো গাছ এরকম, বনস্পতি মানে যাদের কাঠ দেয়, বৃক্ষ মানে ছোট ছোট গাছ, আরেকটা হলো ঔষধিতে, আরেকটা হলো যেসব গাছ ঔষধ দেয়, ঔষধি। তো কি করেছিল এই সুশ্রুত সংহিতায়? সুশ্রুত কি করেছিল? সমস্ত জীবেদের দুটো ভাগে ভাগ করেছিল, একটা স্থাবর আর জঙ্গলমে। আর কি করেছিল? গাছদেরকে চারটে ভাগে ভাগ করেছিল, তার মধ্যে একটা কি বৃক্ষ, বনস্পতি, বিরুদ ও ঔষধি। আর সুশ্রুত কি করেছিল? সুশ্রুত কি করেছিল? প্রাণীদেরকেও ভাগ করেছিল। কি করেছিল? প্রাণীদেরকেও ভাগ করেছিল। প্রাণীদেরকে কটা ভাগে ভাগ করেছিল? প্রাণীদেরকে ভাগ করেছিল, সুশ্রুত হলো প্রথম হলো জঙ্গলমে মানে হলো যারা খুব ছোটাছুটি করে, মানে জঙ্গলমে। জঙ্গলমে জঙ্গলমে কাদেরকে করেছিল? হরিণকে, হরিণকে। আরেকটা কি করেছিল? প্রাণীদের আরেকটা ভাগে ভাগ করেছিল, সেটা হলো কুলাহার। কুলাহার, কুলাহার কাদেরকে বলা হয়? হাতি। আরেকটা কি করেছিল? আরেকটা করেছিল কি? মৎস্য। মৎস্য, মৎস্য কাদেরকে বলতো? মাছদেরকে। আর প্রাণীদের কাদের কিভাবে বিভক্ত করেছিল? আরেকটা হলো গুহা মায়া। কি? গুহা মায়া। গুহা মায়া কাদেরকে বলতো? সিংহদের বলতো। বোঝা গেল? তো সুশ্রুত কি করেছিল? সুশ্রুত কি করেছিল? 600 বিসিতে জীবেদেরকে কটা ভাগ করেছিল? দুটো, একটা স্থাবর একটা জঙ্গল। আর গাছকে কটা ভাগে ভাগ করেছিল? চারটে, বৃক্ষ, বনস্পতি, বিরুদ ও ঔষধি। আর প্রাণীদেরকে কটা করেছিল? প্রাণীদেরকে করেছিল চারটে, জঙ্গলমে, কুলাহার, মৎস্য ও গুহামায়া। জঙ্গলমে কাদের বলতো? হরিণদের। কুলাহার কাদের বলতো? হাতি। আর মৎস্য মাছ। আর গুহামায়া সিংহদের বলতো। তারপরে কি কেউ এসেছিল? হ্যাঁ স্যার, তারপরে এসেছিল আমাদের, তারপরে কি এসেছিল? তারপরে কি এসেছিল? মুছে দিই। তারপরে কি এসেছিল স্যার? তারপরে এসেছিল আমাদের 460 থেকে 322 বিসি। 460 থেকে 322 বিসিতে দুজন এসেছিল। একজন এসেছিল হিপোক্রেটস। কে এসেছিল? হিপোক্রিট। হিপোক্রিটকে কি বলা হয়? হিপোক্রিটকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানীর জনক। হিপোক্রিটকে কি বলা হয়? চিকিৎসা বিজ্ঞানীর জনক। আরেকজন কে এসেছিল এই বিসিতে? আরেকজন ছিল আমাদের কি? অ্যারিস্টোটল। অ্যারিস্টোটল কি করেছিল? অ্যারিস্টোটলকে কি বলা হতো? প্রাণী বিজ্ঞানীর জনক। প্রাণী বিজ্ঞানী জনক। তার মানে কি এই বিজিতে দুজন এসেছিল। একটা হলো এসেছিল কে? একজন এসেছিল হিপোক্রেটস,
যাকে কি বলতো চিকিৎসা বিজ্ঞানীর জনক। আরেকজন কি এসেছিল অ্যারিস্টটল, যে কি ছিল প্রাণী বিজ্ঞানীর জনক। এরা কি করেছিল এরাও কিছু শ্রেণী বিন্যাস করেছিল। এরা কি করেছিল সমস্ত জীবকে দুটি ভাগে ভাগ করেছিল। এটা কি করেছিল সমস্ত জীবকে দুটি ভাগে ভাগ করেছিল। কি বলেছিল সমস্ত জীবের একটা হবে উদ্ভিদ হবে, আরেকটা হবে প্রাণী। তো সমস্ত জীবকে তারা কটা ভাগে ভাগ করেছিল দুটি ভাগে, একটা হলো উদ্ভিদ আর একটা হলো প্রাণী। এই প্রাণীকে আবার তারা চারটে ভাগে ভাগ করেছিল। একটা হলো কি একটা হলো পতঙ্গ, আরেকটা হলো পক্ষী, আরেকটা হলো মৎস্য, আরেকটা হলো মৎস্য না সরি মৎস্যটাকে হাঙর ভাবে ভাগ করেছিল। আরেকটা হলো হাঙর বা মৎস্য, একই ব্যাপার, ঠিক আছে, মৎস্য লিখতে পারো বা হাঙর, মাছ বা হাঙর। হ্যাঁ 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 সরি 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 প্রাণীদের কি বলছিল একটা হলো মাছ আরেকটা হলো হাঙর। তো এই অ্যারিস্টটল কি করেছিল অ্যারিস্টটল আর হিপোক্রেটস কি করেছিল সমস্ত প্রাণীদেরকে সমস্ত জীবেদেরকে দুটি ভাগে ভাগ করেছিল, একটা প্রাণী আর একটা উদ্ভিদ। এর মধ্যে প্রাণীদেরকে কটা ভাগে ভাগ করেছিল চারটি ভাগে ছিল, পতঙ্গ, পক্ষী, মাছ আর হাঙর। আর এটা কি হাঙর। বোঝা গেল? এই গেল তোমাদের কি স্যার। এর আগে কি কেউ এসেছিল? এর আগে এসেছিল আমাদের কি এসেছিল এরপরে এসেছিল আমাদের 370 থেকে 285 বিসি। 370 থেকে 285 বিসিতে এসেছিল থ্রিওফাইটাস বলে একজন এসেছিল। কি এসেছিল থিওফাইটাস এসে সে একটা বই লিখেছিল। সেই বইটার নাম কি হিস্টোরিয়া প্ল্যান্টারাম। সে কি করেছিল এই সমস্ত উদ্ভিদের শ্রেণীবিন্যাস এই বইয়ের মধ্যে করেছিল। বোঝা গেল? শ্রেণীবিন্যাস করেছিল এই বইয়ের মধ্যে। এরপরে কি এসেছিল এরপরে আমাদের এসেছিল লাস্ট দা প্লিনি দে এল্ডার। তারপরে এটা কততে এসেছিল এটা হচ্ছিল এডিতে, বিসি না, বিসি মানে যীশু খ্রিস্টের জন্মের আগে। এরপরে আসছিল আমাদের 29 থেকে 98 এডি মানে যীশু খ্রিস্টের জন্মের পরে। বুঝতে পারলে? যীশু খ্রিস্টের জন্মের 29 এত বছর পরে তখন এসেছিল কি প্লিনি দা এল্ডার। প্লিনি দা এল্ডার সরি এডলার না এল্ডার প্লিনি দা কি এল্ডার মনে হয়, এল্ডার সরি তোর ছাতা। প্লিনি দা এল্ডার প্লিনি দা এল্ডার কে এসেছিল কি করেছিল তিনি এসে কৃত্রিম শ্রেণীবিন্যাস করেছিল। তিনি কি করেছিল কৃত্রিম শ্রেণী বিন্যাস করেছিল। তার বইয়ের নাম কি ছিল কি প্লিনি দা এল্ডার এই কৃত্রিম শ্রেণী বিন্যাস করেছিল। তার বইয়ের নাম ছিল ন্যাচুরেলিয়া হিস্টোরিয়া। কি নাম ছিল ন্যাচুরেলিয়া NATURILIA ন্যাচুরেলিয়া হিস্টোরিয়া। সে কি করেছিল কৃত্রিম শ্রেণীবিন্যাস দিয়ে কি করেছিল এই যে কৃত্রিম শ্রেণীবিন্যাস দিয়ে কি করেছিল ল্যাটিন ভাষা ইউজ করে বিভিন্ন
বিভিন্ন জীবের কি নামকরণ করেছিল, যেমন রুই মাছের নাম করেছিল লেবিয়া রোহিতা, যেমন কেঁচোর নাম করেছিল ফিরাটেমা পস্টেমা। কেঁচোর নাম কি করেছিল, কেঁচো কি করেছিল, কেঁচোর নাম দিয়েছিল ফিরাটেমা, ফিরাটেমা পস্টেমা। বুঝতে পারলে, ফেরাটেমা পস্টেমা এটা কি কেঁচোর নাম দিয়েছিল কৃত্রিম শ্রেণীবিন্যাসে। কে দিয়েছিল? প্লিনি দা এল্ডার। বোঝা গেল? এই গেল তোমার লিনিয়াসের আগের শ্রেণী বিন্যাস। বোঝা গেল? এই গেল তোমাদের লিনিয়াসের আগের শ্রেণী বিন্যাস। স্যার এই গেল তোমাদের সম্পূর্ণ ক্লাস ট্যাক্সোনমিক হায়ারার্কি। তো চলো এবার আমরা এমসিকিউ করি প্র্যাকটিস করার জন্য, মানে রিভিশন করার জন্য। তো চলো আমরা এমসিকিউ করি। তো প্রথম প্রশ্ন হলো, আধুনিক ট্যাক্সোনমি সূচনা কোথায় হয়েছিল? 1 নম্বর অপশন আছে এশিয়া, 2 নম্বর ইউরোপ, 3 নম্বর আফ্রিকা, 4 নম্বর আমেরিকা। তো আধুনিক ট্যাক্সোনমি সূচনা কোথায় হয়েছিল? ইউরোপে। যারা করতে পারবে তারা কমেন্টে অ্যান্সার জানাও, ঠিক আছে? প্রাণীবিদের জনক কাকে বলা হয়? এটা তো জানো, প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? থিওফাইটাস না অ্যারিস্টটল, ক্যারোলাস লিনিয়াস না মেয়ার? প্রাণীবিদের জনক হলো অ্যারিস্টোটল, মনে থাকবে। আচ্ছা, চিকিৎসা বিজ্ঞানীর জনক কে ছিল? অ্যারিস্টোটল, হিপোক্রেট, সিমসন না মেয়ার? চিকিৎসা বিজ্ঞানীর জনক ছিল সে হিপোক্রেটস, মনে থাকবে, মনে থাকবে। মনে থাকবে, হিপোক্রেট। চিকিৎসা বিজ্ঞানীর জনক কে ছিল? হিপোক্রেট। কৃত্রিম শ্রেণীবিন্যাস কে প্রচলন করেছিলেন? কৃত্রিম শ্রেণীবিন্যাস কে প্রচলন করেছিলেন? প্লিনি দা এল্ডার, অ্যারিস্টোটল, লিনিয়াস না কোনোটি নয়? কৃত্রিম শ্রেণীবিন্যাস কে করেছিল? প্লিনি দা এল্ডার, যেখানে শিখেছিল কেঁচোর নাম বিজ্ঞানসম্মত নাম দিয়েছিল সেখানে, ঠিক আছে? তারপরে কি হিস্টোরিয়া প্ল্যান্টারাম বইটি রচয়িতা কে? 1 নম্বর আছে অ্যারিস্টোটল, বি হলো হিপোক্রেট, সি হলো থিওফাইটাস আর ডি হলো লিনিয়াস। হিস্টোরিয়া প্ল্যান্টারাম বই রচয়িতা কি? থিওফাইটাস, ঠিক আছে? 4 নম্বর কোশ্চেন হলো ন্যাচুরালিস হিস্টোরিয়া বইটার রচয়িতা কে? ন্যাচুরালিস বইয়ের রচয়িতা কে? প্লিনি দা এল্ডার, থিওফাইটাস, লিনিয়াস না হিপোক্রেটস? কে হবে? ন্যাচুরালিয়া হিস্টোরিয়া বইতে কি করেছিল? কৃত্রিম শ্রেণীবিন্যাস করেছিল, তার মানে কে হবে? প্লিনি দা এল্ডার। আচ্ছা, ট্যাক্সোনমিক হায়ারার্কিতে কটি ধাপ অর্থাৎ ট্যাক্সা ছিল? এক একটা ধাপকে আমরা কি জানি? ট্যাক্সা বলে জানি। তার মানে কি ট্যাক্সোনমিক হায়ারার্কিতে কটি ধাপ ছিল? 1 নম্বর অপশন আছে 5টি, বি আছে 7টি, সি আছে 8টি, ডি আছে 3টি। কটা হবে? 7টি। মানে নেই? কিংডম, স্পিসিস, মানে নেই? স্পিসিস, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম, তারপর কি কিংডম। কটা থাকবে? 7টা। আর আধুনিক ট্যাক্সোনমিতে কটা ধাপ থাকবে? এটা আমি বলেছিলাম, কত হবে? 21টা। ঠিক আছে, ঠিক আছে। তো কটা কোশ্চেন হলো? 8টা। 9 নম্বর প্রশ্ন হলো, ট্যাক্সোনমিক হায়ারার্কিতে সবচেয়ে নিচের ও উপরের ট্যাক্সা কি ছিল? ট্যাক্সোনমি হায়ারার্কিতে তার মানে কি যে 7টা ট্যাক্সা ছিল, কি কিংডম, স্পিসিস, জেনাস, তারপরে কি ফ্যামিলি, এভাবে ছিল। তার মধ্যে সবচেয়ে কি বলেছে? সবচেয়ে নিচের ও উপরের ট্যাক্সা কি ছিল? সবচেয়ে নিচের কি ছিল? আমরা সবচেয়ে নিচের কি জানি? সবচেয়ে নিচে জানতাম কি? স্পিসিস। আর সবচেয়ে উপরে কি ছিল? কি সবচেয়ে উপরে কি ছিল? রাজ্য। তাহলে অপশন দেখি। প্রথম এই অপশন আছে গণ ও প্রজাতি, হবে না। বি অপশন আছে রাজ্য ও গণ, না। রাজ্য, রাজ্য সবার উপরে, গণ মানে কি সবার নিচে, না। তারপর কি বলছে? রাজ্য ও প্রজাতি, এটা কি হবে? বলেছে কি নিচের ও উপরের, কিন্তু এখানে কি দিয়েছে? রাজ্য ও প্রজাতি। রাজ্য তো উপরের, কিন্তু আমি কোশ্চেনে চেয়েছি নিচের, তার মানে কি সি অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার হবে ডি। বোঝা গেল? বোঝা গেল? লিনিয়াসের কোন বইতে ট্যাক্সোনমিক হায়ারার্কি প্রকাশ করেছিল? লিনিয়াসের কোন বইতে ট্যাক্সোনমিক হায়ারার্কি প্রকাশ করেছিল? অপশন এ হলো স্পিসিস প্ল্যান্টারাম, অপশন বি হিস্টোরিয়া প্ল্যান্টারাম, অপশন সি সিস্টেমা ন্যাচুরি, অপশন সি ডি কোনটি নয়। কোন বইতে ট্যাক্সোনমিক হায়ারার্কি শব্দটি প্রকাশ করেছিল? সিস্টেমা ন্যাচুরি। বোঝা গেল? তারপরে কি পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি বর্গ নিয়ে গঠিত গোষ্ঠীকে কি বলে? পরস্পর সাদৃশ্যযুক্ত
পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি বর্গ নিয়ে গঠিত গোষ্ঠীকে কি বলে? শ্রেণী, গোত্র, পর্ব, রাজ্য। কি বলে? আমরা জানি কি, তার মানে কি কতগুলো স্পিসিস মানে কি প্রজাতি নিয়ে গঠিত একে কি বলা হয়? বলা হয় কি গণ। তার মানে কি এই নিচের গুলো একত্রিত হয়ে উপরেরটা হচ্ছে। তার মানে কি কতগুলো প্রজাতি নিয়ে গঠিত হয় গণ, কতগুলো গণ নিয়ে গঠিত হয় ফ্যামিলি মানে কি গোত্র। ঠিক একইভাবে এখানেও তাই। পরস্পর তার মানে কি নিচের গুলো একত্রিত হয়ে উপরেরটা তৈরি করে। তো এখানে কি হবে? পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি বর্গ নিয়ে গঠিত গোষ্ঠীকে কি বলে? বর্গের উপরে কি থাকে? বর্গের উপরে থাকে কি শ্রেণী, গোত্র, পর্ব না রাজ্য? বর্গের উপরে থাকে শ্রেণী। তার মানে কি হবে? তার মানে হবে পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি বর্গ নিয়ে গঠিত গোষ্ঠীকে কি বলবো? শ্রেণী। বোঝা গেল? ঠিক সেম কোশ্চেন। পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি গোত্র নিয়ে গঠিত গোষ্ঠীকে কি বলে? কয়েকটি গোত্র, গোত্রের উপরে কি থাকে? বর্গ। তার মানে অপশন কি হবে? এটা বর্গ। ঠিক আছে। 13 নম্বর কোশ্চেনটা কি হবে? যে প্রাণীর মেরুদণ্ড থাকে তাদের বিভাগ অর্থাৎ ফাইলামের নাম কি? তাদের মেরুদণ্ড থাকে তাদের ফাইলামকে কি বলা হয়? কি বলেছিলাম? অপশন এ আছে স্তন্যপায়ী, অপশন বি আছে নন কর্ডাটা, অপশন সি আছে কর্ডাটা, অপশন ডি আছে হোমিনিড। কি বলা হয়? তাদের মেরুদণ্ড থাকে তাদেরকে আমরা বলি কি? কর্ডাটা। 14 নম্বর কোশ্চেন কি আছে? মানুষের যে শ্রেণী অর্থাৎ ক্লাসের অন্তর্ভুক্ত করা হয় তার নাম কি? মানুষের ক্লাসের নাম কি? স্তন্যপায়ী, কর্ডাটা, হোমিনিড না স্যাপিয়েন্স? শ্রেণী, প্রাণীদের ক্ষেত্রে শ্রেণীদের কিভাবে ভাগ করা হয়? তারা দুধ দেয় না দুধ মানে কি ডিম মানে দুধ খায় না দুধ খায় না? প্রাণীদের ক্ষেত্রে এটা ভাগ করা হয় ক্লাসে কিসের বেসিসে? যে প্রাণী দুধ খায় কি দুধ খায় না। তো মানুষ কি ছিল? মানুষ দুধ খায়। তার মানে কি এদের ক্লাস কি হবে? স্তন্যপায়ী। বোঝা গেল? 15 নম্বর কোশ্চেন হলো, যে উদ্ভিদের ফুল হয় তাদেরকে যে বিভাগে অর্থাৎ ফাইলোমে ভাগ করা হয় তার নাম কি? কি ব্যক্তিবীজী, গুপ্তবীজী, স্ন্যাপিডেলিস, হোমিনিডস। যাদের ফুল হয় তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় কি? গুপ্তবীজী। বোঝা গেল? 16 নম্বর কোশ্চেন কি? মানুষের যে গণের অন্তর্ভুক্ত তার নাম কি? মানুষের কোন গণের অন্তর্ভুক্ত? গণ মানে কি? স্পিসিস, তারপরে কি জেনাস, তার মানে কি প্রজাতি, তার উপর একটা হলো কি গণ। মানুষের যে গণের অন্তর্ভুক্ত তার মানে কি? হোমো না হোমিনিড না কর্ডাটা না স্তন্যপায়ী? স্পিসিস আমরা মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো স্যাপিয়েন্স। তার মানে কি আগেরটা কি? আগেরটা আমরা জানি কি গণ। তার মানে কি মানুষের গণ কি হবে? হোমো। বোঝা গেল? এই গেল তোমাদের সম্পূর্ণ এমসিকিউস। ঠিক আছে, আমার যতটা সম্ভব হলো আমি 16টা এমসিকিউ করিয়ে দিয়েছি। তো এই গেল তোমাদের এমসিকিউ। তো আজকের মতন এখানেই ক্লাসটা শেষ। তো আজকের মতন টাটা।